আসছে। থ্যাংক ইউ। সরি সরি, আমার এক দেরি হয়ে গেল। আহ, আমাদের আসলে আজকের যে প্রেজেন্টেশনটা বেশ লম্বা সম্বা তোমার প্রোগ্রাম আছে দেখছি আমি। তো আমি চেষ্টা করব যতটুকু সম্ভব পাওয়া যায়। তো আমার কিছু হচ্ছে যে আমাদের টপিক কিন্তু দেখো অনেক লম্বা, যে অ্যাপ্রোচ টু এ আনকোঅপারেটিভ চাইল্ড following selected childhood emergency with a high fever with febrile convulsion, collapse, meningitis, croup, acute epiglottitis, bronchiolitis, near drowning, এবং swallowed foreign body and choking। মানে একটা হিউজ লিস্ট, চেষ্টা করব যতটা সম্ভব পারা যায়। হুম, আহ, আমি চেষ্টা করব যে প্রথমে কেমন করে ডায়াগনোস করব এবং কিভাবে ইমার্জেন্সি গুলো হ্যান্ডেল করতে পারবো এবং কখন রেফার করার প্রয়োজন আছে। এই কটা জিনিস মেনলি ট্রাই করব। এবং এমার্জেন্সি ম্যানেজমেন্টের যে পোর্শনটা আমি বলবো সেটা হচ্ছে যে এখন আর কি আমাদের তো তোমরা সকলেই জানো যে আমাদের খুব লিমিটেড রিসোর্সেস। তুমি যে চেম্বারে কাজ করছো সেই কাজের যে পরিবেশটা সেখানেও খুব বেশিরভাগের, জানি না কারোর হয়তো অনেক বেশি থাকতে পারে, কিন্তু বেশিরভাগের মিনিমাল ইন্টারভেনশন ক্যাপাবিলিটিস আছে অথবা স্কোপ আছে। আর অনেক সময় আমরা সেই ইমার্জেন্সি ম্যানেজও করতে চাই না ওই সব সিচুয়েশনে, কেন কখনো যদি কোনো সিরিয়াস কিছু ঘটে তাহলে তখন খুব ম্যানেজমেন্ট প্রবলেম হয়ে যায় বলে আমি চেষ্টা করবো যেসব গুলা না করলেই না সেই সবগুলো যেটা আমরা করি সেসব জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করবো। আর কিছু মাস্ট অ্যান্ড মাস্ট নট এর কথা আমি একটু বলবো আগে থেকেই। সেটা হচ্ছে যে মাস্ট নট ভিতর হচ্ছে তোমার কয়েকটা জিনিস জানতে হবে, যে বাচ্চাকে কখন আমি এমার্জেন্সিতে রেফার করে দেবো, কোথাও পাঠিয়ে দেবো, হ্যাঁ, কোন জায়গাতে পাঠাবো এটা তোমাকে জানতে হবে কিন্তু। কেন আমি একটা জায়গায় পাঠিয়ে দিলাম কিন্তু সেখানে সেই ব্যবস্থা ম্যানেজমেন্টের স্কোপ নাই, তাহলে কিন্তু সেই বাচ্চাটা কিন্তু সেই আর কি সুযোগটা বা সেবাটা পাবে না। তারপরে মাস্ট নো দ্য মোস্ট ডিপেন্ডেবল অ্যান্ড ক্লোজেস্ট ফ্যাসিলিটি উইথ সার্ভিস আওয়ার্স। আমি এখন জানি যে একটা খুব ভালো জায়গা আছে কিন্তু সেটা বিকালবেলা বন্ধ হয়ে যায়। আমি ছটার পরে পাঠালে তো সেখানে যে আমি সার্ভিস পাবে না সেখানে, তাই না? কাজে আমাকে চেষ্টা করতে হবে যেখানে এই অ্যাভেলেবলটা, আমি যে সব পাঠাচ্ছি সেসব অ্যাভেলেবলটা পাওয়া যাবে সেই রকম জায়গাতে পাঠালে ভালো হয়। আর তোমাকে এটাও জানতে হবে যে কার কাছে পাঠাচ্ছি সে কেমন। হ্যাঁ, এটাও একটু জানলে ভালো হয়। কেন অনেক সময় হয় কি যে এমন কারণ মানুষকে পাঠালাম, যেমন ধরো আমি সত্যিকার বলতে কি আমি এখন নিউবর্ন দেখি না কখনো। কারণ কেউ যদি আমাকে নিউবর্ন একটা বেবি পাঠিয়ে দেয় আমি খুব হেজিটেশন ফিল করি, কেননা আমি গত 8-10 বছর ধরে নিউবর্ন দেখি না। এখন পাঠিয়ে দিয়েছে, কোথা থেকে পাঠিয়ে দিয়েছে, আমি যদি এই পেশেন্টটাকে আমি দেখি আমার নিজের কাছে একটু খারাপ লাগে যে আমার একটু আমি অন্যায় করছি, কেননা আমি যেটা একজন বেস্ট আর কি প্রোভাইডার হিসেবে তাকে দেখাতে পারছি, করতে পারছি না। আর একটা জিনিস হচ্ছে মাস্ট নট ওয়েস্ট টাইম। যেই বাচ্চাটা তুমি বুঝতে পারছো না তুমি এটাকে বাচ্চাকে ধরে রেখো না, রাধা কাউকে কারোর সাথে শেয়ার করো। এটা আমি সবসময় মনে করি যে খুব ভালো একটা হয়। কেননা আমি যখন বুঝতে পারছি না, নিজেই মনে করছি যে আমি এটা ডায়াগনোস করতে পারছি না, তাহলে বেটার কাউকে পাঠায় দেওয়াটাই বেটার হবে। আর মাস্ট কন্টিনিউ টু টক টু পেরেন্টস এন্ড অ্যাটেন্ডেন্ট অন স্ট্যাটাস অফ দ্য চাইল্ড অ্যান্ড হোয়াট ইজ বিং ট্রাইড। এটা একটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা অনেক সময় না অনেক কিছু করি কিন্তু পেরেন্টসকে বলি না কিছু, তারপরে বলি যে দাঁড়ান থামেন আমি আমাকে একটু কাজ করতে দেন, হ্যাঁ। তারপর যখন অঘটন ঘটে যায় তখন পেরেন্টসরা কিন্তু খুব উত্তেজিত হয়ে পড়েন যে আমাদের তো কিছু বলা হয়নি ইত্যাদি। কিন্তু তুমি কিন্তু সবকিছুই করেছো, হ্যাঁ। আর মাস্ট কিপ রেকর্ডস অ্যাপ্রোপ্রিয়েটলি, এই একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা রেকর্ড ভালো রাখি না, ফলে যখন অসুবিধা হয় তখন সেই রেকর্ডস, এই রেকর্ডস না রাখার জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক ধরনের আর কি অসুবিধার ভিতরে পড়ি আর কি। আর কিছু কিছু জিনিস যে এবিসি অফ রেজিস্ট্রেশন এবং সিপিআর, এইটা কিন্তু আমাদের মাস্ট নলেজ অথবা এবং স্কিল, যা প্রত্যেক ডাক্তারেরই জানা উচিত। আজকাল অনলাইনে তো এটা দেখাই যায়, ইন পার্সনে কিন্তু অনেক জায়গাতে এটার কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা আছে, যদি সম্ভব হয় এটা একটা সিপিআর নেওয়ার এই ট্রেনিংটা নিলে পরে ভালো হয়। অনেক জায়গাতেই আছে, অনেক জায়গাতে ডাক্তাররা তারা এটা নিয়ে খুব ভালোই ট্রেনিং পেয়ে থাকেন। হুম তো যেমন আর্মির যারা ডাক্তার তাদের সকলে আমি জানি যে তারা ভেরি ওয়েল ট্রেন্ড অন বেসিক লাইফ সাপোর্টস। আচ্ছা, তাহলে আমি আসি প্রথম যে আমাদের টপিকটা, যে অ্যাপ্রোচ টু আনকোঅপারেটিভ চাইল্ড। হ্যাঁ, এরকম আসবে যে এটা দেখবা যে
সবসময় হয়তো মাঝে মধ্যেই যে কোনো একটা সময় পাবা যে একটা বাচ্চা আসছে, বাচ্চা আসার পরে তাকে তুমি কন্ট্রোলই করতে পারছো না। হ্যাঁ, খুব মুশকিল তাকে, মা বাবা কিছু বলেন না। হ্যাঁ, তো সেসব ক্ষেত্রে কিরকম একটা সিচুয়েশন, যেমন তোমাকে চিন্তা করতে হয় এই বাচ্চাটা কেন এরকম করছে। এই বাচ্চাটি কি তার সুস্থতার জন্যই শুধু করছে, নাকি সে আসলে খুব ক্ষুধার্ত। যেমন ধরো একটা লেস ইনফ্যান্ট বেবি, অনেক সময় পেরেন্টসরা ওই, আমি তোমার সাথে যে সময়টা নেওয়া হয়েছে সেই সময়টা হয়তো বাচ্চা, মা চিন্তা করছেন ডাক্তার সাহেব আমাকে এই সময়টা দিয়েছেন, আমি যদি এটা মিস করি তাহলে আমার 1 ঘন্টা পর আবার সময় পাবো। তুমি আর তখন বাচ্চাকে না খাইয়ে তোমার চিনে চলে আসলেন। এখন বাচ্চা দিকে কাঁদছে শুধুমাত্র তার খিদা লেগেছে সেজন্য কাঁদছে। ওই বাচ্চাটা যদি একটু ব্রেস্ট ফিড পেয়ে যায় তাহলে পরে কিন্তু বাচ্চাটা দেখবে পরে তুমি খুব আরামে দেখতে পারবা। তো এইটা যদি তুমি বুঝে যে বাচ্চাটা, তোমার মাকে একটু জিজ্ঞাসা করো, মা কখন খেয়েছে। যদি মনে করো যে হ্যাঁ বাচ্চাটা খুব ক্ষুধার্ত, তাকে মাকে বলো বরং যে মা আপনি খাওয়াই দেন, খাওয়ানোর পরে আমি দেখবো আপনার বাচ্চাটাকে। তাহলে দেখবা যে অনেক ক্ষেত্রে এটাইতেই সহজ, সিম্পল। অনেক সময় দেখবা যে কোনো কোনো বাচ্চা আছে তারা ঠিক একটা ফিক্সড টাইমে পেরেন্টসরা তাকে ঘুমের ব্যবস্থা করেন, এবং ঠিক সেই সময় ইনসিডেন্টালি ওনাদের টাইম পরে কি বলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং ওনারা এসেছেন দেখাতে। এবং বাচ্চা তখন কিন্তু যেহেতু খুব ঘুম 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 ভাব, সে না তোমাকে দেখতে দিবে না, এবং মনে হবে একটা নন কপারেট চাইল্ডকে তুমি দেখছো। একটা হচ্ছে কমিউনিকেশন ডিসঅর্ডার। এটা খুবই কমন আজকাল পাওয়া যায়, যে বাচ্চাটা সাথে ধরো অটিস্টিক চাইল্ড বা এই যে কমিউনিকেশন ডিসঅর্ডার বাচ্চা যখন আছে, তখন এইসব বাচ্চা কিন্তু কি চাহিদা আমরা অনেক সময় বুঝতে পারি না বা পেরেন্টসরা বুঝতে পারেন না। তখন প্রবলেম হয়ে যায় যে তখন তারা কিন্তু আমাকে আর কোঅপারেট করবেন না, করবে না। তো সেই জন্য একটুখানি চিন্তা খেয়াল রাখতে হবে যে বাচ্চাটা কোনো কমিউনিকেশন ডিসঅর্ডার আছে কিনা। যদি ডিসঅর্ডার থাকে তখন মাকে বলতে হবে যে মা কি করলে ও একটু শান্ত হবে এটা বলেন, তাহলে তুমি সেটা করবা। অনেক বাচ্চা আছে তারা খুব আর কি বলবো যে স্টাবর্ন, হ্যাঁ, কিংবা ফাঁসি, তাদের একটু বেশি রাগ আছে, বা অনেক সময় আমরা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার যেগুলো বলি, সেই সব পেশেন্টরা যখন আসে খুব কেয়ারফুল থাকতে হয়। এবং তোমাকে চিন্তা করতে হবে তার কি ধরনের কোন কোন সিচুয়েশনে তার আর কি তোমার এইগুলা বেশি বাড়ে, সেগুলো জানলে পারে মা যদি বলতে পারেন তাহলে পরে সেসব করা থেকে তোমাকে বিরত থাকতে হবে। অনেক সময় ডিস্টার্ব ফ্যামিলি বা সিঙ্গেল পেরেন্টস, এই একটা কিছু সিচুয়েশন আছে যখন যেখানে বাচ্চাদের অনেক সময় তারা খুব নন কোঅপারেটিভ হয়ে থাকে আর কি। এসব জিনিসগুলো বুঝতে হবে, বুঝে ওইভাবে অ্যাপ্রোচ করতে হবে। এবং এটা বুঝার জন্য সবচেয়ে হিস্ট্রিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সেই হিস্ট্রিটা তোমাকে জানতে হবে যে কেন বাচ্চা এরকম করছে। এই আমি যে কটা পয়েন্ট গুলা বললাম, এই পয়েন্ট গুলা যদি কোনো বাচ্চার থেকে থাকে, সেটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু তখন আর সেই বাচ্চাটা কিন্তু আর নন কোঅপারেট থাকে না, তার কোঅপারেশন তুমি নিতে পারো। হুম। আর খুব ভালো অবজারভেন্ট হতে হবে। অনেক সময় দেখবা যে কোনো কোনো বাচ্চার বিভিন্ন কনজেনিটাল অ্যানোমালি আছে বা কোনো সিনড্রোমিক তার ফিচার আছে, যেই এটা থেকে তুমি ওই অবজার্ভ করে দেখেই কিন্তু বুঝতে পারবা যে এই বাচ্চাটার এই প্রবলেমটা আছে। হয়তো তোমাকে অতটা বেশি আর কি আমরা যে বলি যে ফুল এক্সটেন্সিভ ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, সেটা না করলেও চলবে অনেক সময়। হুম। আর ফিজিক্যাল এক্সামিনেশনটা, এটা একটা খেয়াল করতে হবে মিনিমাল কিংবা খুব স্পেসিফিক। যখন কখনো কখনো দেখবা যে বাচ্চাটা খুব স্টাবর্ন কিংবা তোমাকে করতে দিচ্ছে না, সেখানে তুমি হিস্ট্রি থেকে যেই সিস্টেমকে মনে হচ্ছে দেখা দরকার, শুধু সেইটুকু দেখেই বাদ বাকিটুকু না করলেও তুমি তখনকার মতন অন্তত প্রথম যে তোমার ইন্টারাকশন, সেখানে এটু করলে চলবে। আর একটা হচ্ছে অপরচুনিস্টিক এক্সামিনেশন। আমরা অনেক সময় করি কি, ইভেন এটা আমি পরীক্ষাতেও দেখেছি, যে শর্ট কেসে বাচ্চা তো মায়ের কোলে বসে খেলছে, এন্ড শর্ট কেসে বলা হলো যে এই বাচ্চাটার এখন লিম্বটা এক্সামিনেশন করো। আর সাথে তো বাচ্চাকে করলো কি, মায়ের কোল থেকে নিয়ে শোয়ানোর চেষ্টা করো, আর বাচ্চার সাথে কেঁদে ফেলবে। এটা কখনোই করবে না। বাচ্চাকে যদি মায়ের কোলেই চুপচাপ দেখো এবং বেশ ভালো খেলছে, মায়ের কোলেই প্রথমে এক্সামিনেশনটা করে ফেলার চেষ্টা করবা। তারপর যদি দেখো যে হ্যাঁ এক্সামিনেশন কোনো কোনো জায়গাতে তুমি এখনো ফুল অ্যাক্সেস করতে পারছো না, কিন্তু ওটা জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে তখন মাকে বলো মা একটু শোয়াতে পারবেন, তুমি মায়ের কোলে যেহেতু শোয়াতে পারেন, তখন সেটা উনার কোলে দেখে যদি দেখো তাহলে কমপ্লিট তুমি করতে পারবো বলে মনে হয়। তোমার
সঙ্গে কিছু টয়স বা কিছু যদি ছবি টবি থাকে, সেটাও কিন্তু বাচ্চাকে ডাইভার্সন করে কিছুটা অ্যাটেনশনটাকে নেওয়া যেতে পারে। তোমায় বিভিন্ন রকম শব্দ করে, গল্প বলে, বা কিছু অ্যাপ্রিসিয়েশন করে বাচ্চার কিন্তু অ্যাটেনশন ড্র করতে পারা যেতে পারে। আমি এই কিছুদিন আগে একটা বাচ্চা দেখলাম, একটা বাচ্চাটা 4 বছরের বাচ্চা। সে বেশ কিছু আগে আমার চেম্বারে এসছে, এবং আমি আর দেখতে দেরি হয়েছে বলে সে ঢুকেই প্রথমে বলে দিল আমি ডাক্তারকে দেখাবো না। তারপরে কি করব, তাকে অনেক কষ্ট করে তার মান মান ভাঙালাম, মান ভাঙিয়ে যখন দেখালাম, এরপরে সে যাওয়ার সময় আমাকে বলছে আমাকে কিন্তু এরপর থেকে আর বাইরে বসে থাকতে হবে না, হয় না যেন। আমাকে একটি থ্রেট দিয়ে চলে গেল সে। হুম। তো এরকম কিছু কিছু হবে তোমার, এবং দেখবা যে খুব সুন্দর হবে তা আর কি। এটা আর কি পরবর্তী থেকে যখনই দেখেছি সে খুব সুন্দরভাবে আমাকে আর কি কোঅপারেট করেছে। আর নেভার গেট ইরিটেটেড, শাউট আর গিভেন আপ। হ্যাঁ, এবং পেরেন্টসও যাতে কখনো খুব আপসেট বা খুব রাগারাগি না করেন। অনেক সময় দেখেছি যে বাচ্চা খুব আর কি কোঅপারেট করছে না, মা শেষ পর্যন্ত ধমকি দিয়ে দেন। আমি সবসময় মাকে নিষেধ করি যে আপনি কখনো বলবেন না, আমি যে চেষ্টা করছি বা আমাকে আমি যেটুকু বলবো আপনি সেটুকু আমাকে হেল্প করবেন, আর কিছু দরকার নাই। এবং এতে কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে কোনো অসুবিধা হয় না বলে মনে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যা এক্সামিনেশন করেছো, যা করতে চেয়েছিলে করতে পারোনি নন কোঅপারেশন জন্য, সে সবগুলোই কিন্তু লিখে রেখে দিবা। তাহলে পর তোমার হবে কি, পরবর্তীতে তোমার সুবিধা হবে, প্লাস হচ্ছে যে কখনো কোনো যদি বিপদ হয় তাহলে সেখানেও তোমার জন্য সুবিধা হবে। তারপরে হচ্ছে যে যখন মাকে যখন বলবা যে যে বাচ্চাটাকে নন কোঅপারেটিভ বা খুব স্টাবন এরকম একটা বাচ্চাকে যে নিয়ে এসছেন, তখন মাকে যেটা বলবা সেটা হচ্ছে যে মাকে বুঝার চেষ্টা করতে হবে বাচ্চাটা কেন এরকম করছে। আমি আমার কাছে যেসব কারণগুলো যেগুলা বললাম, এইগুলো কিন্তু মায়ের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হতে পারে, এবং মা কেন যেন সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। বিশেষ করে যেসব ওয়ার্কিং পেরেন্টস এর হয়, সেখানে দেখবা যে মায়েদের সময়ের অভাবের জন্য বা পেরেন্টস এর সময়ের অভাবের জন্য অনেক সময় খুব তাড়াহুড়া করেন। তো উনাদের বলবা জিনিসটা যে আসলে দুজনকে বুঝতে হবে, মাকেও বুঝতে হবে, বাচ্চার কথাটাও বুঝতে হবে। মাকে বলতে হবে যে আপনার এই সময় স্বল্পতা আছে, কিন্তু আবার বাচ্চাকেও আবার এই জন্য দেখেন এই এত তাড়াহুড়া করতে পারবেন না। আপনি বরং একটু আগে রেডি হয়ে নেন, রেডি হয়ে যাওয়ার পরে তারপরে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করেন, বা এরকম ভাবে কিছু একটা আর কি অল্টারনেট কিছু চেষ্টা করতে হবে। আরেকটা হচ্ছে স্টেপ বাউন্ডারিজ। বাউন্ডারিজ বলতে হচ্ছে কি যে কখন তুমি বাচ্চাকে বলবা, মাকে বলবা যে এই এখন এই অবস্থাতে আপনি, যেমন ধরো তুমি বাউন্ডারিজ বলতে এরকম যে রাত্রেবেলা একটা পার্টিকুলার সময় ঘুমানোর জন্য বাচ্চাকে পাঠানো দরকার। ওই বাচ্চা একটা দুটা মধ্যে জেগে থাকবে, এটা কখনোই হওয়া উচিত হবে না। একটু চেষ্টা করতে হবে যে একটা সময়, যে ধর প্রতিদিন যদি রাত 9টার সময় ঘুমাতে যায়, ঠিক 9টার সময় ঘরের পরিবেশটাকে এমন করতে হবে যাতে একটা ঘুমের একটা আবেগ আর কি আবহাওয়া তৈরি হতে পারে। বাচ্চার তখন একদম মুখ হাত ভালো করে ধুইয়ে দিয়ে তার জামা কাপড় চেঞ্জের, নাইট ড্রেস পরানোর একটা ব্যবস্থা করা, যাতে বাচ্চা বুঝে যে আমার এই রুটিন করা হচ্ছে, তার মানে আমার এখন ঘুমাতে যেতে হবে, এই জিনিসটা বুঝতে পারি। আর কখনো কখনো আমি বলি যে বাচ্চা যেসব জিনিসগুলা বাচ্চা শুনতে ভালোবাসে, সেই সব জিনিসগুলো, যেমন অনেক সময় গান শুনতে ভালোবাসে, কিংবা গান সেইগুলা একটু হালকা মিউজিক গুলা একটু অনেক সময় বাজালে শুনতে ভালো লাগবে দেখবা। হ্যাঁ, অনেক সময় যদি বাচ্চা যদি তোমার সাথে কোঅপারেট করে, তাকে খুব রিওয়ার্ড দেওয়ার, কি খুব প্রশংসা করা। সবে রিওয়ার্ড দিতে হবে তা না, প্রশংসা করাটা একটা রিওয়ার্ড, সেই রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করতে হবে। আর মনে করো না যে ছোট বাচ্চারা, 2-3 বছর বাচ্চা তারা কিছু বুঝে না, সবসময় কিছু বুঝানোর চেষ্টা করতে হবে। ওর বয়সকালীন যেটুকু বুঝার সক্ষমতা, সেটাকে বুঝে সেইভাবে বুঝানোর চেষ্টা করতে হবে। আদর করতে হবে, আবার আদর করে আবার বলতে হবে না এটা করা যাবে না, এভাবে আর কি বুঝে চোখের ভঙ্গিতে, আহ হাতের ভঙ্গিতে বুঝাতে হবে যে এটা করা ঠিক হবে না। আর কখনো বলতে হবে, কখনো কখনো ওই নো বলাটা, বাচ্চাদের যদি নো বলে এটা যাতে না হয় সেটা চেষ্টা করে। যেমন বাচ্চা খেতে চাচ্ছে না, আমি জোর করে মুখটা খুলে খাওয়াবো, এটা কিন্তু খাওয়ানোর একদম বিপরীত হয়ে যাবে, খাবেই না সে। সে যদি না খেতে চায় একটু চেষ্টা করো, তারপরে যদি না হয় বন্ধ করে দাও, বন্ধ করে রেখে দাও। কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে, 1.5 ঘন্টা পরে আবার দেওয়ার চেষ্টা করো। কেননা দেখবা তখন বাচ্চা বুঝতে পারবে যে আরে আমাকে তো এত এই নো বললে তাহলে তা খাওয়া দিচ্ছে না।
কাজে এর পরের বার থেকে কিছুদিন পরে দেখবা সে আবার তখন আর এটা করবে না। হুম। আর তোমাকে চিন্তা করতে হবে বাচ্চা কখন কি কি সিচুয়েশনে বাচ্চার এইসব যে কি বলবো যে টেম্পার ট্যান্ট্রাম বা এক্সেস তোমার স্টাবন ইত্যাদি ট্রিগার করে, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে মা বাবাকে। তাহলে পরে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করার যত চেষ্টা করা সেটা চেষ্টা করতে হবে। আর কখনোই ওই হাফ ছেড়ে দেওয়া এটা করা যাবে না। হ্যাঁ, চেষ্টা করে যেতে হবে, কারণ বাচ্চা তো মায়ের, তো মা বাবার, তো মা বাবাকে চেষ্টা করে যেতে হবে। হ্যাঁ। আর মা বাবার এক্সপেকটেশনটাকে একটা চিন্তা করতে হবে। ধরো একটা, তুমি জানো যে এই বাচ্চাটা হচ্ছে মেন্টাল রিটার্ডেশন আছে। এখন মা বাবা যদি বলেন যে আমার বাচ্চা 1 বছর বয়সে দাঁড়াচ্ছে না কেন বা হাঁটছে না কেন, তাহলে কিন্তু মা বাবাকে বুঝাতে হবে যে তার এই যে তোমার ধরো কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, তুমি 6 মাস বয়সে তাকে ডায়াগনোস করেছো, তারপরে তুমি কি বলে রিপ্লেসমেন্ট থেরাপি দিচ্ছ। এখন এই বাচ্চা তুমি 1 বছর বয়সে না হাঁটার সম্ভাবনা বেশি। তাহলে মাকে বুঝাতে হবে যে মা, আপনার বাচ্চার তো এই অসুবিধাটা ছিল, আমরা তো এই ওষুধটা 6 মাস সময় শুরু করেছি, তো এর হয়তো হবে, কিন্তু এই 12 মাসে যে পারবে তা না, একটু দেরি হবে হয়তো। দিয়ে মায়ের যে এক্সপেকটেশন গুলো সেগুলোকে একটু রিসেট করতে হবে। হুম। আর তোমার যখনই যে কোনো একটা ভালো কাজের জন্য বাচ্চা যদি করে, সেটার জন্য তাকে কিন্তু অনেক প্রশংসা করতে হবে। হুম। আর আহ একটা হচ্ছে যে তুমি এটা চিন্তা করবা যে তুমি যা চাচ্ছ তাই যে পাবা, তা কিন্তু না। তুমি যেটুকু পেয়েছো সেটাতেই তোমার খুশি থাকার চেষ্টা করতে হবে, তারপর চেষ্টা করবা আর একটু অ্যাচিভ করার জন্য। আর আমরা অনেক সময় বলি যে অপশনস, ডিফারেন্ট অপশন, ট্রিটমেন্ট অপশনস, এগুলা একটু চিন্তা করে এবং মায়ের পেরেন্টসদের সাথে শেয়ার করলে ভালো হয়। যেমন ধরো আমরা যদি অনেক সময় বলি যে স্পিচ থেরাপির জন্য একজন কাউকে দিচ্ছ, তারপর তোমার ফিজিওথেরাপির জন্য একজনের কাছে পাঠাচ্ছ। এখন এই সবগুলো প্রয়োজন আছে, কিন্তু মা পারবেন কিনা, তারপরে তখন বলতে হবে যে এটা আউটকামটা কতটুকু ইম্পর্টেন্ট। সে আউটকামটা বুঝে, কিংবা মা যদি বলেন যে আমি করব, আমি করতে পারবো, তাহলে মাকে যদি শিখে দেওয়া হয়, মাকে হয়তো বললা যে অমুক ফিজিওথেরাপিস্টকে যান, এটা শিখে নেন, তারপর ওই জিনিসটা প্র্যাকটিস করবেন, তারপর দেখেন, তারপর 1 মাস পরে আবার আসেন। তাহলে তখন মায়ের একটা বিলঙ্গিংনেস হবে, প্লাস হচ্ছে যে পার্টিসিপেশন ইন দ্য কেয়ারিং এটা হবে। এবং দেখবা যে অনেক ক্ষেত্রে হয়তো এটা মোর সাকসেসফুল হবে রাদার দেন ওই 7 দিনের ভিতরে একদিন করে কোনো ফিজিওথেরাপিস্ট যাওয়াটার চাইতে এটা অনেক বেশি এফেক্টিভ হবে, ইউজফুল হবে। এরপর দেখো আরেকটা ইস্যুতে আমি যাই। আচ্ছা, আমি যদি এইখানে থেমে একটুখানি প্রশ্ন করি যে কেউ কি কিছু বলবা, প্রশ্ন করতে চাও? কেউ প্রশ্ন করবা? আমি কোনো শব্দ শুনছি না। না স্যার। না, না বলে দিলে সব একটু বললে পরে তো ভালো হয়, না বললে তো সহজ হয়ে গেল। হুম। আচ্ছা ঠিক আছে, আমি একটু আগাই। আমি কিন্তু আর পার্টিসিপেন্টের কাউকে দেখছি না। ছবি আর কি কে কে আছে আমি বুঝতে পারছি না। আমার রাইট বাট কোথাও কোনো দেখতে পাচ্ছি না কাউকে আমি। যে যারা আছেন, কি বলে হোস্ট যারা, তারা কি আমাকে একটু হেল্প করতে পারবা যে যারা পার্টিসিপেন্ট আছেন তো তারা কেউ কেউ রেসপন্ড করবা? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? ইসলাম আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটু আগাই। একটা বাচ্চা জি যদি স্যার। হাই ফিভার উইথ ফেব্রাইল কনভালশন নিয়ে আসে, তখন কিভাবে অ্যাপ্রোচ করবো, আমি এখন এটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ। আমরা তো জানি যে ফেব্রাইল সিজারটা বাচ্চাদের জন্য খুব কমন, এবং সাধারণত 6 মাস থেকে 6 বছর বয়সের ভিতরেই এটা বেশি দেখা যায়, এবং পিক এজ হচ্ছে 8 থেকে 20 মাস বয়স। যদিও আমরা ফেব্রাইল সিজার থেকে খুব একটা কমন প্রবলেম বলি, এবং এটা নিয়ে অত বেশি অনেক সময় চিন্তা ভাবনা করি না, কিন্তু একটা জিনিস মনে রেখো যে যেই পেরেন্টস এর বাচ্চার ফিভার কনভার্সন প্রথম যে এপিসোডটা, এটা কিন্তু ওনার জন্য একটা বিরাট একটা ট্রমা। এবং আহ, অনেক সময় একদম অনেকে পেরেন্টসরা খুব ট্রমাটাইজড হয়ে পড়ে এটাতে। হুম। মনে করে যে এটা লাইফ থ্রেটিং সিচুয়েশনের মতন মনে হয়ে যায় তাদের কাছে।
তো সেই জন্য একটুখানি কেয়ারফুল হতে হবে। এবং সবসময় বলবো যে যখনই দেখবা যে এইভাবে মা আসবেন, সাথে সাথে এই পেশেন্টকে অ্যাটেন্ড করতে হবে। এবং অ্যাটেন্ড করার সময় দুটো জিনিস, পেশেন্টকে অ্যাটেন্ড প্লাস হচ্ছে যে পেরেন্টসকেও বা তাদের রিলেশনকেও অ্যাটেন্ড করতে হবে খুব ভালো করে। এটা খুব ডেলিকেট একটা সিচুয়েশন। এবং দেখা যায় যে ধরো আপার রেসপিরেটরি ইনফেকশন, সেখান থেকেও তোমার আহ, খিঁচুনি হতে পারে। আবার গ্যাস্ট্রোএন্টারিটিস আছে, সেখানেও খিঁচুনি এরকম হতে পারে, ফেব্রাইল আর কি সিজার হতে পারে। অনেক সময়, অনেক সময়, সব সময় না, একটা ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যেতে পারে। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা হচ্ছে যে লাইফ টাইমে একবারই মাত্র হয়ে থাকে এই ফেব্রাইল কনভালশন, আর হয় না কখনো। তো এটা দুই ধরনের ফেব্রাইল সিজার আছে, একটা বলে সিম্পল, একটা কমপ্লেক্স। সিম্পল যেটা ফেব্রাইল সিজার, সেটা সাধারণত বলে জেনারেলাইজড হবে এবং সেলফ লিমিটেড হবে, টনিক টনিক টাইপ অফ সিজার হবে, এবং less than 15 minutes একটা ডিউরেশন হবে। আবার বলি, এটা সাধারণত জেনারেলাইজড হয় এবং সেলফ লিমিটেড হবে, টনিক টনিক সিজার হবে, এবং 15 মিনিটের কম সময় সাধারণত এটা থাকে। হুম আর এটা ইউজুয়ালি বেনাইন, এবং মিনিমাল ম্যানেজমেন্টের মাধ্যমেই সাধারণত এটা আর কি ম্যানেজমেন্ট হয়ে যাবে। এবং এদের বেশিরভাগ ক্ষেত্রেই আর কখনো রিকার নাও করতে পারে। এদের বেশিরভাগই কমপ্লেক্স ফেব্রাইল সিজারটা, এটা সাধারণত অনেকেরই ফোকাল হতে পারে, পোস্ট ইকটাল নিউরোলজিক অ্যাবনর্মালিটি থাকতে পারে, এবং ডিউরেশন more than 15 minutes হতে পারে। হুম Other high risk factor include prior neurologic or developmental abnormalities or history of epilepsy in nuclear family। এটা কিন্তু থাকতে পারে এইসব ফ্যামিলি, এই সব বাচ্চার ক্ষেত্রে। আর চিলড্রেন প্রেজেন্ট উইথ হাই রিস্ক ফিচার্স আর গ্রেটার রিস্ক ফর রিকারেন্ট অ্যাফেব্রাইল সিজার্স। এর পরবর্তীতে অ্যাফেব্রাইল সিজার হওয়ার কিংবা এপিলেপসি হওয়ার প্রবণতা এই বাচ্চাদের বেশি থেকে যাবে। যে এইসব বাচ্চার ক্ষেত্রে একটু আমাদের কেয়ারফুল হবে। যখন বাচ্চাটার সিজার নিয়ে আসলো, এটা সিম্পল হোক বা কমপ্লেক্স হোক, আমার কিন্তু প্রথম জিনিসটা হচ্ছে যে ওই সিজারটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ এবং সেটা তাহলে কি করে করবো? প্রথমে করবো যে এবিসি অফ রিসার্চেশন যেটা আছে, যে এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশনটা ঠিক আছে কিনা এটাকে আমার এনশিওর করা। যদি তোমার এয়ারওয়ে পেটেন্ট না থাকে, সেটাকে পেটেন্ট করার ব্যবস্থা করাটা, মুখের ভিতর কিছু দেখালে বা সেটা ক্লিয়ার করা। তারপরে আসলে হচ্ছে জ্বর যদি থাকে, সাথে সাথে একটা অ্যান্টিপাইরেটিক, এবং সেটা পার রেক্টাল দিলেই ভালো। হ্যাঁ যেটা 10 to 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, যেটা তোমার কি বলে প্যারাসিটামল, এটা দিলে ভালো। এবং আমি বলবো যে সকলের চেম্বারেই একটুখানি এই তোমার ধরো প্যারাসিটামল বিভিন্ন স্ট্রেংথের এই কি বলে সাপোজিটরি থাকাটা উচিত আর কি হবে। যাতে সাথে সাথে দিয়ে দেওয়া যায়, তাহলে সুবিধা হয় যে ফার্মেসি কিনা টেনা এই সময়টা চলে যাবে। ডায়াজেপাম একটা দিতে হয় অনেক সময়, 0.2 to 0.5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ পার রেক্টাল অর আইভি। এটা আমি আইভির কথাটা বলবো যে এটা বরং খুব যদি হাত ভালো থাকে সেটাই চেষ্টা করবে, রাদার পার রেক্টাল দিয়ে দিবা, এটা অ্যাজ গুড অ্যাজ আইভির মতনই কাজ করবে। অনেক সময় ডায়াজেপাম না দিয়ে অনেক সময় ক্লোনাজেপামকেও অনেকে আবার প্রেফার করে থাকে। ডায়াজেপামে কখনো কখনো একটুখানি রেসপিরেটরি সাপ্রেশনের মতন হতে পারে, ক্লোনাজেপামে সেই সম্ভাবনা একটু কম। আর ফাইনালি, attempt to establish cause in order to implement a specific therapy। যখন তুমি কনভালশনটা কন্ট্রোল করলা, তখন তুমি যাবা হচ্ছে হিস্ট্রিতে, অথবা যখন কাজ করছো, হাতে কাজ করছো, তখন তুমি মুখে মুখে বলতে মা এর আগে কখনো হয়েছিল কিনা, তারপর বয়সটা কত এটা জেনে নিলা তখন, তারপর কতক্ষণ আগে খাওয়া দাওয়া করেছে, হাইপোগ্লাইসেমিয়া আছে কিনা এরকম জেনে নিতে পারবা, যে এটা নিশ্চিত হতে পারবা। তো এরকম ভাবে তুমি আর কি কস্টটা এবং ফিউচার প্ল্যানিং গুলা, সেগুলা পরবর্তীতে যখন কনভার্সন থেমে থেমে গেল, তখন আমি মা বাবা পেরেন্টস এর কাছ থেকে এটা জেনে নেবো আর কি জিনিসটা, এবং তারপরে প্ল্যানিংটা ফার্দার করবো। অনেক সময় ট্রমার জন্য কিন্তু তোমার কি হতে পারে, ফেব্রাইল কনভালশন হতে পারে। কাজে এটাকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন আমি লাস্ট উইক একটা বাচ্চা দেখলাম, যে হঠাৎ করে বাচ্চাটা বাবা হঠাৎ করে দেখলেন যে বাচ্চাটার টেম্পোরাল অ্যাসপেক্টে একটা বেশ বড় সাইডের হিমাটোমা, একটা আর কি একটা ফ্লাকচুয়েটিং মাস। এবং তখন আমি যখন মাকে জিজ্ঞাসা করলাম যে তার তার সাথে খিচুড়ি নিয়ে এসে, খিচুড়িটা কন্ট্রোল করার পর যখন জিজ্ঞাসা করলাম মা
এটা কেমন করে হলো? তখন মা বলেন 2 দিন আগে পড়ে গেছিল এবং পড়ার পরে বেশ কান্নাকাটি করেছে, কিন্তু তখন কিছু ওনারা দেখেননি, কিন্তু 2 দিন পরে ওনারা দেখলেন। তাহলে কিন্তু তখন তোমাকে চিন্তা করতে হবে এই বাচ্চাটি আবার ইন্ট্রাক্রানিয়াল কোন রকম হিমোরেজ হয়েছে কিনা, কেননা 2 দিন পরে তাহলে কেন তার সিজারটা হলো। হ্যাঁ। তারপর হচ্ছে ডিটেল ডেসক্রিপশন অফ ইভেন্ট লাইক লেন্থ অফ ইভেন্ট, মুভমেন্ট ডিউরিং দ্য ইভেন্ট, ইনকন্টিনেন্স। অর্থাৎ যে সবগুলা কমপ্লেক্স সিজার, সেখানে কিন্তু আবার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট হবে, কতক্ষণ ছিল। ওই যে বললাম যে আমি 15 মিনিট না 15 মিনিটের বেশি, এটা দিয়ে কিন্তু আমি সিম্পল এবং কমপ্লেক্সকে ডিফারেন্সিয়েট করছি, কাজে এটা দেখতে হবে। মুভমেন্ট ডিউরিং দ্য ইভেন্ট মানে এটা কি ফোকাল নাকি জেনারেলাইজ, এই জিনিসটা করতে হবে। হুম। ইনকন্টিনেন্সটা থাকলো কিনা, প্রেজেন্স অফ পোস্ট ইকটাল স্টেট, এগুলো দেখো সবগুলোকে কমপ্লেক্সের লাইনে চলে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য তোমাকে এটা জানতে হবে। আর এই যে বললাম হেড ট্রমা হাইপোগ্লাইসেমিয়া, এই হাইপোগ্লাইসেমিয়াটা কিন্তু আমাকে, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে হাইপোগ্লাইসেমিয়ার জন্য যদি কনভালশন হয়, এটা কিন্তু অনেক বেশি তোমার ব্রেনকে ইনস্টল করবে, কাজে আমাকে হাইপোগ্লাইসেমিয়া অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাড্রেস করতে হবে। সেই জন্য যদি আমার হিস্ট্রিতে আমি জানতে পারি যে বাচ্চা অনেকক্ষণ না খেয়ে আছে, হ্যাঁ, যে কোনো কারণে হোক, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে আমাকে আইভি গ্লুকোজ দিতে হবে, এবং যদি সম্ভব হয় রেফ্লোটা করে গ্লুকোজ স্ট্যাটাসটা দেখে নিতে হবে। এছাড়া হচ্ছে যে সিনকোপ, হিস্টোরিয়া, ব্রেথ হোল্ডিং অ্যাটাক, এটা করছেন। তো ব্রেথ হোল্ডিং অ্যাটাকের কেস কেউ কি দেখেছো কিনা জানি না। ব্রেথ হোল্ডিং অ্যাটাকটার সম্বন্ধে কেউ কিছু বলতে পারবা? কে একজন ভলেন্টিয়ার করো একটুখানি, একজন একটু বলবা ব্রেথ হোল্ডিং অ্যাটাকটা কি জিনিস। কে একজন বলবা প্লিজ। একদম কেউ কিছু বলে না কথা। আচ্ছা, স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, এটা মানে ইচ্ছাকৃতভাবে শ্বাস আটকে রাখা এরকম কিছু কি স্যার? ইচ্ছাকৃত ভাবে শ্বাস আটকে রাখা, একদম ইচ্ছাকৃত বলবো না, আবার ওইভাবে বললেও খুব ওইভাবে না বলে, জিনিসটা হচ্ছে যে বাচ্চারা মনে করো, সাধারণত এটা একটা বলা যেতে পারে যে বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটিস হচ্ছে, এবং সাধারণত বিফোর 5 ইয়ার্স অফ এজ এটা ডেভেলপ করে, এবং হঠাৎ করে ডেভেলপ করবে। বাচ্চা খুব জেদ থেকে কানতে কানতে হঠাৎ করে ব্রেথ হোল্ডিং করে ফেলবে, এবং ইন মোস্ট কেসেস এটা স্পন্টেনিয়াস, আবার সে তোমার ব্রিদিং শুরু করবে। কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই ব্রেথ হোল্ডিংটা এতটা লম্বা সময়ের জন্য করে ফেলে, বাচ্চা ব্লু হয়ে যেতে পারে, কখনো কখনো কনভালশনও হতে পারে। তো সেই ক্ষেত্রে এটা সাধারণত ওভার দ্য পিরিয়ড এমনি এমনি ডিসঅ্যাপিয়ার করে যায়। আমরা সাধারণত এইসব পেশেন্টকে একটুখানি আয়রন সাপ্লিমেন্টেশন করি, আর পেরেন্টসকে বলি ওর জেদ হয় এরকম কোনো সিচুয়েশন যাতে না করেন আপনারা। কিন্তু অনেক সময় এরকম হয় যে এমন ধরনের জেদ হয়, যে জেদ গুলোকে আর কি ওভারকাম করা খুব কঠিন হয়ে যায়। সেজন্য চেষ্টা করতে হবে যে ওই রকম জেদের যাতে অবস্থা যাতে না যায়, সেটা চেষ্টা করতে হয় আর কি। হুম। তবে যদি এরকম হয়ে যায় যে ব্লু হয়ে গেছে, তাহলে কিন্তু মাউথ টু মাউথ রেসপিরেশন দিতে হবে, অথবা যদি আম্বু ব্যাগ থাকে সেই আম্বু ব্যাগ দিয়ে তোমার রিসার্চ করার চেষ্টা করতে হবে। তো এইটাও একটা কিন্তু তোমার সিজারের কারণ হতে পারে। ফিজিক্যাল এক্সামিনেশন লাইক সাইন্স অফ হেড ট্রমা, বালজ ফন্টানেল, প্যাপিলিল ম্যানজিওইটেশন, এগুলো যদি থাকে, তাহলে কিন্তু আমার তখন এটার ফেব্রাইল কনভার্সন চলে থাকবে না, এটা তাহলে স্পেসিফিক একটা ডিজিজের ভিতরে চলে গেল তখন। তাহলে তখন এইভাবে আমাকে আর এটা তখন ফেব্রাইল কনভার্সনটা তখন ম্যানেজমেন্ট করা যাবে না। আর একটা জিনিস, কিছু কিছু জিনিস আছে যে আমরা বলে থাকি যে প্রিভেনশন, প্রিভেনশনের কথা বলা হচ্ছে যে কোন লং টার্ম বা ইন্টারমিডিয়েট কনভার্সন থেরাপিতে আমরা কিন্তু এইসব বাচ্চাকে ম্যানেজ করতে বলি না। অর্থাৎ একদম অনেক সে 6 বছর ধরে ফেনোবারবিটান দিয়ে দেওয়া বা ডায়াজবাম দেওয়া, এটা কিন্তু আমরা কখনোই বলি না। আমরা কন্টিনিউয়াস থেরাপি, ফেনোবারবিটান বা ভ্যালপ্রোয়েট, এটাও আমরা দিতে বলি না। হ্যাঁ, কেন এদের প্রত্যেকেরই কিছু কিছু সাইড এফেক্ট আছে, সেজন্য এটা দেওয়া নিষেধ করা হয়, এবং বিশেষ করে এদের যে তোমার ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট, এরা অনেক সময় পিছিয়ে যেতে পারে। ওরাল ডায়াজেপাম ক্যান রিডিউস দ্য রিস্ক অফ সাবসিকুয়েন্ট ফেব্রাইল সিজার, কিন্তু এটা ইন্টারমিডিয়েন্টে আমরা সাধারণত বলি যে প্রথম জ্বরের 3 দিন যদি দেওয়া হয়, যে যাদের আর কি আমি দেখছি যে বারবার হচ্ছে, আমি সাধারণত আমার প্র্যাকটিস হচ্ছে প্রথমবার যদি সিজার হয় আমি কখনো দেই না, আনলেস এটা কমপ্লেক্স সিজার হয়। আর যদি তৃতীয়বার হয়, সাধারণত তখনই আমি দেওয়ার চেষ্টা বলি, এবং পেরেন্টসকে বুঝাই যে জ্বর আসার সাথে সাথে আপনি শুরু করবেন, প্রথম 3 দিন দিয়েই বন্ধ করে দিবেন। হ্যাঁ, এটাই বলতে চাই আর কি। আর
যদি দেখা যে কোনো বাচ্চা যদি ফেব্রাইল সিজার আমি ডায়াগনোস করেছিলাম আগে, এবার আবার ফেব্রাইল সিজার নিয়ে এসছে, কিন্তু ফেব্রাইল সিজারটা কন্ট্রোল করে ফেলার পরে দেখছি বাচ্চাটা বেশ টক্সিক এবং তার আগের মতন যে নর্মাল অবস্থা যেরকম বিহেভ করে সেরকম করে না, তাহলে কিন্তু বাচ্চাদের সেপসিস নাই বা তোমার মেনিনজিয়াল কোনো ইনভলভমেন্ট নাই, এটা কিন্তু আমাকে নিশ্চিত হতে হবে। বিশেষ করে বয়স যদি কম হয়, বিশেষ করে বাচ্চা যদি 1 বছর নিচে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে ফার্স্ট যে কনভালশন হবে সে কনভালশনের পরে আমরা এলপি করার জন্য সাজেস্ট করে থাকি। হুম। আর যদি এরকম হয় যে আচ্ছা তো এরপর নেক্সট আসলে হচ্ছে সিনকোপ বা কোল্যাপস। হ্যাঁ, এটা একটা টপিক আমাদের আছে। যে দেখো আমরা অনেক সময় দেখি যে আমাদের বড় বড়, বিশেষ করে যারা মেডিকেল কলেজে পড়েছো, অনেক সময় হয় যে যখন প্রথম ওটিতে, সার্জিক্যাল ওটিতে ঢুকো, অনেক সময় এই ঘটনা ঘটেছে অনেকের জন্য লাইফে, তাই না? বা তার দেখেছো তার বন্ধু হঠাৎ করে কোলাপস করে গেল, রক্ত আর কি ইনসেকশন, তারপর রক্ত দেখেই কোলাপস করে যায়। এগুলোকে বলে হচ্ছে তোমার, আমি আসবো এর পর পরে, যেটা এটা জিনিসটা হচ্ছে when fell down for no obvious reason, not had a trip or fall, হঠাৎ করে পড়ে গেল। হ্যাঁ, ওই যে বললাম যে রক্ত দেখে হঠাৎ করে পড়ে গেল। কিংবা আমার এক ভাই আছে, ও সাংঘাতিক সাহসী, কিন্তু ওর সামনে রক্ত যদি কাউকে হাতে গাড়ি থেকে বা যে কোনো ভাবে রক্ত পড়তে দেখে, তাহলেই সে অজ্ঞান হয়ে যায় বা খুব লাইট হেডেড ফিল করে আর কি। হ্যাঁ। আর collapse may happen when someone lost consciousness for a few seconds as the brain wasn't getting enough oxygen। তার জন্য এটা হয় সাধারণত, এটা হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম, যার ফলে হচ্ছে কি, যখন তোমার ধরো হার্ট পাম্প করছে না, দিয়ে অক্সিজেন যাচ্ছে না ব্রেনে, তখন এই মানুষটা যে পড়ে গেল, তার ফলে হচ্ছে কি তোমার হার্ট এবং ব্রেনটা সেম লেভেল হয়ে গেল, এবং তার ফলে ব্রেনের সাপ্লাইটা কিন্তু অ্যাডিকুয়েট হয়ে গেল, তার ফলে সে আবার তার কনসিয়াসনেস রিগেইন করবে। এটা একটা তোমার কি বলবো যে একটা ডিফেন্সিভ মেকানিজম। সেই জন্য অনেক সময় হয় কি, যে দেখবা এরকম যদি হঠাৎ করে ড্রপ ডাউন হলো, অনেকে করেন কি, তাড়াতাড়ি যে মাথাটা কোলে তুলে নিয়ে মাথাটা উঁচু করে দেন, এটা কিন্তু একদম ভুল। তোমাকে করতে হবে বরং উল্টো করতে হবে। তুমি তাড়াতাড়ি ওনাকে বরং শোয়ায় রেখে দিয়ে পায়ের এন্ডটা বরং উঁচু করে দিতে হবে, তাহলে পরে তাড়াতাড়ি করে ব্লাডটা ব্রেনে যাবে এবং তাড়াতাড়ি করে সে কনসিয়াস গেইন করবে। আমার একটা খেয়াল আছে যে 2002 সনে যখন আমি হজ করতে গেলাম, ঠিক এই এরকম ঘটনা ঘটেছিল। ও মসজিদ থেকে বের হয়েছে, ঠিক আমার সামনে এরকম এক ভদ্রলোক পড়ে গেলেন। পড়ে যেয়ে দেখি যে আর কি আমার হাঁটতে হাঁটতে পড়ে গেলেন। তো তাড়াতাড়ি করে উনার মিসেস উনাকে, উনার মাথাটা পায়ের উপর নিচ্ছেন, আমি বললাম না আপনি সরে যান, ওনাকে মাটিতে শোয়াই দিলাম, দিয়ে পাটা তুলে ধরলাম। জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে উনি আবার রিগেন করলেন। তখন আমি ওনাকে কিছুক্ষণ শোয়াই রেখে একটু পানিটাই খাইয়ে তারপরে যেতে দিলাম। খুব গরম ছিল সেদিন। জাস্ট এটা হচ্ছে, এগুলো হচ্ছে ফার্স্ট এড। এই ফার্স্ট এড গুলো কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখবা এটাকে আবার তিনটা ভাবে ক্লাসিফাই করা হয়েছে, যে একটা হচ্ছে অটোনমিক সিনকোপ, যেটা 70 to 80%, আর কার্ডিয়াক সিনকোপ, আর একটা হচ্ছে আদার নিউরোলজিক্যাল কজেস। অটোনমিক সিনকোপ যেটা আমি এখন পর্যন্ত বললাম, আর কার্ডিয়াক সিনকোপ হচ্ছে যে হার্টের জন্য যদি কিছু হয়, হঠাৎ করে যখন অ্যারিথমিয়া ডেভেলপ করলো, অনেক সময় জানা যায় অনেকের অ্যারিথমিয়া ডেভেলপ করে হঠাৎ করে, কিংবা যাদের লং কিউটি সিনড্রোম থাকে, কিংবা তাদের ধরো এক্সট্রা বিটস হচ্ছে। হ্যাঁ, সেই সময় অনেকের এই কার্ডিয়াক সিনকোপ কিন্তু আবার খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা কিন্তু তোমার একটা মেডিকেল এমার্জেন্সি পর্যায়ে চলে গেল। তোমাকে তখন দেখতে হবে যে এই পেশেন্টকে ইমিডিয়েট হাসপাতালে নিতে হবে, এবং তাকে দেখতে হবে যে ইমিডিয়েট কিছু করতে হবে কি হবে না, সেটা ডিসাইড করতে হবে। আর আর নিউরোলজিক্যাল এর ভিতরে হতে পারে যে কখনো যেটা আমরা স্ট্রোক বলি সেই রকম। কাজে এইসব জিনিসগুলো কিন্তু আমাকে এই যে তিনটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করতে হবে। যেমন ধরতে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করবো, আমরা আমরা যদি এইভাবে যাই কার্ডিয়াক যে সিনকোপ মানে হার্ট ব্লকের জন্য যেটা হয়, হার্ট অনেক সময় হার্ট ব্লকের সিনকোপ জন্য হয়, হতে ওটা তো পারে। কার্ডিয়াক সিনকোপ। হ্যাঁ, কার্ডিয়াক বললাম যে তোমার অ্যারিথমিয়ার জন্য, অথবা হার্ট ব্লক তো একটা কার্ডিয়াক একটা ভিতরে পড়ে যাবে। হ্যাঁ, এটা আর অটোনমিকটা শুধু স্যার ওই মানে অটোনমিকটা কিভাবে করবো, মানে যেটা ওটাতে আসছি তোমাকে। যে এটা তো যে জিনিসটা হচ্ছে যে অটোনমিক হচ্ছে যে তোমার সাডেন হচ্ছে কি, যে ভাসোডাইলেটেশন হচ্ছে, তার ফলে হচ্ছে কি যে পেশেন্ট যখন দাঁড়িয়ে আছে,
ভাসকুলারাইজেশন হলো কি, সব পুলিং অফ ব্লাড টু লিম্বস, ব্লাড লোয়ার হচ্ছে লিম্বস নিচে চলে হ্যাঁ। আসছে। তার ফলে হচ্ছে কি, তখন হঠাৎ করেই তোমার কার্ডিয়াক ভ্যারাসটা। সবগুলা তোমার ব্রেনের তোমার সার্কুলেশন হবে না, তার জন্য হয়ে হুম যাবে হ্যাঁ। হুম আর যখনই পড়ে গেল নিচে, তখনই কিন্তু যেহেতু নর্মাল একই লেভেল এসে চলে আসলো, তখন কিন্তু আবার সার্কুলেশন পেয়ে গেল, ব্রেনের কনসাসনেসটা রিগেন করলো। ওই যে যেটা বললাম, যে এটাকে হচ্ছে তোমার একটা ডিফেন্সিভ মেকানিজম। আর ভ্যাগাল টোনটা, যেমন ধরো অনেক সময় এরকম হয় যে বাচ্চা, আমি একটা এক্সাম্পল বলবো পরে, দেখো। আহ, কিছু কিছু জিনিস আমরা দেখতে পারি যে কেয়ারফুল হিস্ট্রি পাবে, যে presence of precipitants which tends to decrease the threshold of the event and triggers that brings about events. যেমন কিছু কিছু সিচুয়েশন, বাচ্চা পেশেন্ট, তোমার হয়তো পরীক্ষা আছে কালকে, তোমার প্রফেশনাল এক্সামিনেশন, তোমার খুবই টেনশন, তুমি খেতে পারো না, ঘুমাতে পারো না। হুম তুমি পরীক্ষাতে গেলা, ভাইবার টেবিলে যে স্যারের এর আগের স্টুডেন্টকে খুব বকাঝকা করেছে, তুমি পাশে বসে দেখলা যে খুব বকাঝকা করেছে, তারপর যখন তুমি ভাইবার টেবিলে বসলা, ওই স্যারের দিকে তাকিয়েই তুমি হঠাৎ করে তোমার এই সিঙ্কোপাল অ্যাটাক হয়ে যেতে পারে কিন্তু হ্যাঁ। অর্থাৎ তখন তোমার এরকম কিন্তু অনেক ঘটনা ঘটেছে কিন্তু হ্যাঁ। তারপর আরেকটা হতে পারে, যে ধরো অনেক সময় দেখবা যে বাচ্চা কাচ্চারা খুব খেলাধুলা করছে গরমের ভিতর, খুব হিউমিড ওয়েদার, তার ভিতরে বাস্কেটবল খেলছে বা ফুটবল খেলছে, খুব ঘামছে, এবং তাতে কিছুটা ডিহাইড্রেশন হয়ে গেছে। তখন এই বাচ্চাটা হঠাৎ করে যখন খেলাধুলা যখন শেষ হলো, তখনও খেলা হয়তো জিতে গেছে, সে খুব খুশির চোটে লাফালাফি করছে, কিন্তু খায়নি, পানি টানি খায়নি। তখন কিন্তু হঠাৎ করে তার সিনকোপ, কেন তার এমনি কার্ডিয়াক আউটপুট কমে গেছে, সেই সময় যদি হঠাৎ করে এরকম ভাস্কুলারাইজেশন হয়, তাহলে কিন্তু আবার সে তোমার এই সিনকোপ অ্যাটাক হতে পারে। হুম এবং টিপিক্যাল ট্রিগারটা হয় সাধারণত এরকম, যে কিছুক্ষণ বসে আছে, অনেকক্ষণ বসে আছে, বসে থেকে হঠাৎ করে দাঁড়ালো, তাহলে পরে তখন তার এই তোমার পোস্টুরাল ড্রপটা হতে পারে, এবং তার ফলে এই ট্রিগারটা হতে পারে। অনেক সময় ইমোশনাল স্ট্রেসের জন্য এটা হতে পারে হ্যাঁ। একটা জিনিস বলা হয়, সিনকোপ যদি সুপাইন পজিশনে হয়, কেউ শুয়ে আছে, শুয়ে থেকে যদি তখন সিনকোপ হয়, তাহলে কিন্তু তখন মনে করতে হবে যে এটার অটোনমিক না, এটা তাহলে তোমার অন্য কোনো কারণে হয় কার্ডিয়াক হতে পারে বা নিউরোলজিক হতে পারে, এটা কিন্তু তখন মনে করতে হবে। হ্যাঁ, এটা একটা ভালো একটা জিনিস মনে রাখো, শুয়ে থেকে শোয়া অবস্থায় যদি সিনকোপ হয়। আর যদি আবার উল্টো হয়, যে অনেকক্ষণ ধরে বসে আছে বা বসে থেকে হঠাৎ করে যদি দাঁড়ায়, তখন যদি হয়, তাহলে এটা খুব টিপিক্যাল, যেটা তোমার এই যেটা নন কার্ডিয়াক আর নন নিউরোলজিক্যাল সিনকোপ বা কার্ডিওজেনিক শকে যেটা বলেছে, যে এখানে টাইম অফ ইভেন্টটা খুব ইম্পর্টেন্ট, অ্যাক্টিভিটি লিডিং টু দ্য ইভেন্ট সেটা খেয়াল করতে হবে, সিমটমস এবং পশ্চার এট দ্য টাইম অফ দ্য ইভেন্ট, ফ্যামিলি হিস্ট্রি। এগুলো কয়েকটা পয়েন্ট দেখো। টাইম অফ দ্য ইভেন্ট বলেছি, ওই যেটা বললাম, তোমার পরীক্ষার সময় যে কয়দিন তুমি না খেয়ে থেকে বা টেনশন অ্যাংজাইটি থেকে তার পরীক্ষা দিতে যে এই অবস্থা হলো, তাহলে একটা জিনিস গেল। এটা হচ্ছে তোমার নন কার্ডিয়াক, সরি হ্যাঁ। টাইম অফ ইভেন্ট বলতে হতে, কার্ডিওজেনিক হচ্ছে যে যে তুমি হয়তো খুব দৌড়াচ্ছ, হঠাৎ দৌড়াতে দৌড়াতে একটা, আমি 65 ইয়ার্স ওল্ড একটা লোক, সে জগিং করছে, করতে একটু জোরে জগিং করছে, হঠাৎ করে তার চেস্ট পেন হলো, এবং তখন দেখতে পড়ে গেলেন হঠাৎ করে, তাহলে পরে তুমি চিন্তা করবা কিন্তু এই পেশেন্ট, এই ভদ্রলোকে কিন্তু হয়তো কার্ডিওজেনিক শক হতে পারে। তারপরে আসলে হচ্ছে অ্যাসোসিয়েটেড সিমটম, যে বুকে যদি একটু ব্যথা বলে, তাহলে পরে তখন কিন্তু তোমার মনে করতে হবে যে এটাও কিন্তু কার্ডিওজেনিক হতে পারে, যদি শোয়া অবস্থায় হয়। আর ফ্যামিলি হিস্ট্রি বলছি, যে তুমি পেলা হচ্ছে তাকে, একটা যদি ধরো 40-45 বা 40-50 বছরের একজন ভদ্রলোক বা ভদ্রমহিলাকে পেলা, যে তার এই প্রথম একটা শক নিয়ে, একটা সিনকোপাল অ্যাটাক নিয়ে এসছেন, তখন যদি হিস্ট্রি নাও, যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলার একটা ভাই মারা গেছেন 40 বছর বয়সে, কিংবা তার বাবা মারা গেছেন, সাডেন এরকম ডেথ হয়েছে এট দ্য এজ অফ 40 or 50, তাহলে কিন্তু তখন তোমার কিন্তু এই ইভেন্টটাকে আবার ইম্পর্টেন্স দিতে হবে। তখন কিন্তু এই যে যেটা বলেছি, যে লংস কিউটি সিনড্রোম, অথবা তোমার সিক্স সাইনাস সিনড্রোম, অথবা তোমার হচ্ছে অ্যারিথমিয়া, বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া ফ্যামিলিয়াল হয়ে থাকে, সেটা চিন্তা করে তোমাকে কিন্তু এটা খেয়াল করতে হবে। আচ্ছা, নেক্সট আমি যাই।
রেড ফ্ল্যাগ সাইন বলে কিছু সিঙ্কপের জন্য, সেটা হচ্ছে সিঙ্কপ অন এক্সারশন যদি হয় সেটাকে রেড ফ্ল্যাগ সাইন, সিঙ্কপ উইদাউট এনি প্রোডাম, সিঙ্কপ ইন সুপাইন পজিশন, নন কার্ডিয়াক ডিজিজ, known case of Kawasaki disease, sudden death in family members, and known history suggestive arrhythmias. এগুলো হচ্ছে রেড সাইন ফ্ল্যাগ সাইন বলবে যখন তোমাকে এই যদি কোনো পার্সনের যদি সিঙ্কপ ফার্স্ট অ্যাটাক অফ সিঙ্কপ পাও, তাহলে এই জিনিসগুলো তখন তোমার খেয়াল রাখবে। সিঙ্ক উইদাউট প্রোডাম মানে ওই যে বলেছিলাম যে তোমার আগে তোমার পরীক্ষার কোনো টেনশন ছিল না, তুমি খাওয়া দাওয়া ঠিক মতন করেছো, ঘুম তোমার ঠিক মতন হয়েছে, হ্যাঁ, তুমি একদম ভালো ছিলা, তারপরে হঠাৎ করে এরকম তোমার হলো, তাহলে পরে তখন চিন্তা করতে হবে যে এটা তোমার নন কার্ডিয়াক হতে পারে বা অন্য কিছু হতে পারে তোমার। এখানে আমি একটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল দিব। দেখো যে প্লেয়ার, একটা বাচ্চা 13 বছর ছেলে, সে ফুটবল ম্যাচ 90 মিনিট ফুটবল ম্যাচ খেলেছে, তারপরে একটা পানি খেতে যাবে তো লম্বা লাইন, ওইখানে লাইনে দাঁড়িয়ে থেকে সে হঠাৎ করে কোলাপস করে গেছে, রিকভার্ড উইদিন এ মিনিট। এবং বাচ্চাকে যখন জিজ্ঞাসা করলো তুমি কি মনে করতে পারছো, ও বললো যে না আমি কিছু মনে করতে পারছি না, হ্যাঁ। তারপর ওর ফিজিক্যাল এক্সামিনেশন দেখা গেলো যে সবটা নর্মাল। পেরেন্টস এসে বললেন যে বাচ্চাটা আহ, তার কোনো মেডিকেল হিস্ট্রি নাই, তার কোনো ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন ডেথও নাই, এবং বাচ্চাটা নাকি গত রাত ঘুমাতে পারেনি বিকজ অফ টেনশন অফ দ্য গেম। হুম, এইখানে কি চিন্তা করবা, এই বাচ্চাটা কি ডায়াগনোস মনে হয়, এবং কোনো অটোনমিক ফার্দার? সিনকোপ বা গুড। এটা হচ্ছে এটা হচ্ছে নন কার্ডিওজেনিক সিনকোপ, নন যদি আমরা কার্ডিয়াক। অটোনোমাস যেটা বললাম সেটা আর কি, হ্যাঁ, হিস্ট্রি অফ পুয়ার স্লিপ, অ্যাংজাইটি আছে, নো ফুড ফর লং টাইম, ডিহাইড্রেশন, এটা। এবং এই বাচ্চার কোনো পরীক্ষা টরীক্ষা দরকার পড়বে না। তারপর যদি ধরো আরেকটা বাচ্চা, 9 বছরের একটা মেয়ে, তার রিকারেন্ট হিস্ট্রি অফ সিনকোপের হিস্ট্রি আছে, she had been diagnosed in a case of complex partial seizure. In last two episodes, in first, she fainted while climbing on third floor with books on the backpack, and during the other episode, it happened after 15 minutes of dancing. On examination, her vital signs are normal, had a grade 2 parasternal heave, and prominent pulmonary component of second heart sound. এই বাচ্চাটার ক্ষেত্রে কি মনে হয়? আমি তো অনেক ক্লু দিয়ে দিয়েছি অলরেডি যে হার্টে যখন এত বড় বড় কিছু ফিচার্স আছে, তাহলে পরে এই বাচ্চাটা সেটা কি হচ্ছে, কার্ডিওনিক সিম্পক হবে কেন? এই বাচ্চাটা এক্সারশনের সময় সিনকোপ হচ্ছে, আর সিনকোপ উইদাউট প্রোডাম হয়েছে, আর এটা হচ্ছে যে নোন বাচ্চার নন কার্ডিয়াক ডিজিজ কিন্তু আছে, কারণ তার আমরা তোমার হার্টে কিছু মারমার পেয়েছি, হ্যাঁ। তো এই জন্য এই বাচ্চাটা কিন্তু আমাকে ফার্দার ইনভেস্টিগেট বা আরো কিছু ট্রিটমেন্ট লাগবে। আমি একটু যাচ্ছি না আর। আচ্ছা, মেনিনজাইটিসে আসি। মেনিনজাইটিসের কেসে এখন ধরো এই পেশেন্টটার আমি কিভাবে করব ম্যানেজমেন্ট, যে মেনিনজাইটিস কেসের ডায়াগনোসটা কিভাবে করবো? আচ্ছা, প্রথমে যদি বলি যে মেনিনজাইটিসটা হচ্ছে কি ইনফ্লামেশন অফ দ্য মেনিনজাস, তাই না? এন্ড পোটেনশিয়াল প্যাথোজেনস ইনক্লুড ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এবং প্যারাসাইট থাকতে পারে, সবই হতে পারে। In infant children, many of the organisms that cause meningitis colonizes in the upper respiratory tract, এবং সেখান থেকেই তোমার বাচ্চাটা মেনিনজাইটিস হতে পারে। আমরা কিন্তু বেশ কিছু তোমার টিকা নিয়ে থাকি, যেই সব টিকাগুলোর মাধ্যমে আমরা কিছু কিছু মেনিনজাইটিস আমরা কি প্রিভেন্ট করতে পারি, যেমন হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, হ্যাঁ, এটা আমরা যেহেতু আমরা পেন্টা যেটা ভ্যালেন্ট ভ্যাকসিন দিই, তার মধ্যে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি হয় না, এবং এটা কিন্তু খুব একটা কমন কজ ছিল, ইনফ্লুয়েঞ্জাতে মেনিনজাইটিসের একটা কজ ছিল। কিছু কিছু তোমার কনজিটাল ডিফেক্টের থেকে সেখানেও তোমার হতে পারে, যেমন যদি সিএসএফ লিক থাকে বা কোনো তখন সাপোর্টিভ ফোকাই থাকে, সাইনোসাইটিস বা তোমার একটা এক্সটার্নাল ইনজুরি থাকে, সেখান থেকে কিন্তু তোমার তারপরে তোমার টুথ এক্সট্রাকশন একটা ইনফেকশন ফোকাই থেকে, সেখান থেকে মেনিনজাইটিস হতে পারে। এখানে মেনিনজাইটিসের কিন্তু ডায়াগনোসিসটা খুবই তাড়াতাড়ি করতে হবে এবং অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট শুরু করতে হবে, যাতে এর কোনো তোমার সাইড এফেক্ট অথবা কমপ্লিকেশন না ডেভেলপ করে। যত বয়স কম তত কিন্তু কমপ্লিকেশনটা হওয়ার সম্ভাবনা বেশি আছে। প্লাস কিছু কিছু পজিটিভ এজেন্টের সাথে তোমার কমপ্লিকেশনের একটা রিলেশনশিপ আছে। সাধারণত যে প্রেজেন্টেশন গুলো হয়, যে ফিভার, হেডেক, স্টিফ নেক, মেন্টাল স্ট্রেস চেঞ্জেস,
এক্সেস ইরিটেবিলিটি, আনইউজুয়াল সিক। এই যে লাস্টে দেখো আনইউজুয়াল সিক বলেছি, আমি ইচ্ছে করে এটা লাল রেখেছি, তার কারণ হচ্ছে যে আমার এখনো একটা খেয়াল আছে, আমারই এক শিক্ষিকা, উনার নাতিকে একদিন আমার ঈদের আগের দিন রাত সন্ধ্যাবেলা আমার চেম্বারে নিয়ে আসেন। উনি নিজেও পেডিট্রিশিয়ান হওয়ার পরও আমার কাছে নিয়ে এসেছেন। আমি দেখলাম যে উনি বাচ্চাটা জ্বর, সেই দিন থেকে জ্বর। আমি দেখছি বাচ্চাটাকে আনইউজুয়ালি সিক। হ্যাঁ, বাচ্চা খাচ্ছে না এবং জ্বরটা খুব সামান্য। আমি জাস্ট ফন্টেনিল হাত দিয়ে দেখি ফন্টেনিলটা বাল্জ হয়ে আছে। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আমি তো ওকে, বাচ্চাটা বয়স 3 মাস কি 4 মাসের মতন হবে, যে আমার তো মনে করি তো ওর হিমাফিলা ইয়ে আছে, ম্যানজাইটিস হচ্ছে। আর ওই সময় হিমাফিলা ইনফ্লুয়েঞ্জা চালু আর কি আমরা আমরা শুরু করিনি। এবং সেদিনের সাথে যে এলপি করা হয়, এলপি করে টার্বিট ফ্লুইড পাই এবং তোমার উনি শিশু হাসপাতালে চাকরি করতেন, ওখানে চিকিৎসা করা হয়েছে। ভালো বাচ্চা, এখন বুয়েট থেকে পাশ করে একজন ইঞ্জিনিয়ার আর কি বাচ্চাটা। হুম। আর এই মানে কখনো কখনো তোমার ধরো শুধু বাচ্চা পুয়ার ফিডিং, ডিক্রিজ অ্যাক্টিভিটি এর মাধ্যমেও কিন্তু আসতে পারে। হ্যাঁ, অনেক সময় বাচ্চা আর কি কিনেই যাচ্ছে সমানে, তার কোনো কাঁদা থামাথামি নাই। ওই যে যেটা বলেছিলাম যে তোমার নন কবিড চাইল্ডের মতন, এটা যদি হঠাৎ করে সেদিনকার মতন হঠাৎ করে এসে থাকে, তাহলে কিন্তু তোমার, আমি বলেছিলাম যে সিএনএস ইনফেকশন আছে কিনা, এটা কিন্তু তোমার চিন্তা করতে হবে কিন্তু। হ্যাঁ, আদার সাইন্স ইনক্লুড ফিভার, অ্যাপনে, সিজার, বাল্জ, ফন্টানেল র্যাশ। এটা চিন্তা। র্যাশের কথা এখানে আবার লাল করেছি এই জন্য যে এই র্যাশটা বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, কারণ মেনিনজোকক্কাল ম্যানিনজাইটিস থেকে যে ম্যানিনজাইটিসটা হয়, এটা ভীষণ রকম অ্যাগ্রেসিভ এবং খুবই অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট লাগে। যদিও ট্রিটমেন্টটা খুব সহজ এবং খুব, বলবো যে, চিপ ড্রাগে রেসপন্ড করে, কিন্তু এই বেঞ্জাল পেনিসিলিন হচ্ছে ড্রাগ অফ চয়েস, কিন্তু বেঞ্জাল পেনিসিলিন কিন্তু এখন অ্যাভেলেবল না, ইঞ্জেকশন পাওয়া যায় না। তো এটা একটা বিরাট ঝামেলা হয়ে যায় অনেক সময়। হুম। আর নেক স্টিফনেস, মেটাসের চেঞ্জ, এটা আসলে ওল্ডার চিলড্রেন গুলো বেশি পাওয়া যায়। ইয়াঙ্গার যত চিলড্রেন হবে তাদের ভিতরে কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে না। কার্নিক সাইন, বুডকিন সাইন, এটাও সাধারণত একটু এল্ডারলি, একটু বড় বাচ্চাদের আমরা পাই। হেডেক, ফোকাল নিউরোলজিক ডেফিসিট, পার্সিস্টেন্ট ভমিটিং, এইটা সাধারণত আমরা একটু বড় বাচ্চাদের পাবো। আর পেটিকি বা পারপিউরা যদি থাকে, তাহলে এটা মেনিনগোককাল মেনিনজাইটিস, এবং এটা পেটিকি যখন থাকে তখন, পারপিউরা থাকে তখন আমরা মনে করবো যে এটা খুবই কিন্তু ডেঞ্জারাস একটা সাইন হিসেবে এবং লাইফ থ্রেটানিং সিচুয়েশন হয়ে যেতে পারে। এখানে সিএসএফ স্টাডি ইজ এ মাস্ট। এবং অনেক সময় আমরা যখন জুনিয়র ছিলাম, আমাদেরকে স্যাররা এইভাবে বলতেন যে যদি কিছু করতেও না পারো সিএসএফ স্টাডি, অন্তত সিএসএফ কালারটা তো দেখতে পারবা, সেজন্য এলপিটা করো, দিয়ে দেখে নাও সিএসএফ এর কালারটা কেমন। যদি ক্রিস্টাল ক্লিয়ার হয়, তাহলে মনে করবা যে এই পেশেন্টটার হয়তো ব্যাকটেরিয়াল ম্যানেজ হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে পরে এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট, তাহলে আমার চিকিৎসাটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। এলপি শুড বি ডান, এবং এটা ইমার্জেন্সি বেসিস হবে, এবং অ্যান্টিবায়োটিক শুরু করার আগে যদি করা হয় এটাই যত ভালো। সিএসএফ অ্যানালাইসিস আমি যেটা বলে দিলাম, এর ভিতরে আমরা সাধারণত সেল কাউন্ট, তার ডিফারেনশিয়াল এবং গ্লুকোজ প্রোটিন, এটা হচ্ছে মিনিমাম। গ্রাম স্টেন কালচার যদি সম্ভব হয়, কালচারটা আসলে সত্যিকার থেকে আমি আমার প্র্যাকটিস লাইফে আমি কালচার খুবই কম পজিটিভ পেয়েছি। আমি জানি না কেন, বলতে পারবো না, এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু গ্রাম স্টেনটা আসলে একটা ইম্পর্টেন্ট, কিন্তু এখানেও একটুখানি ফ্যালাসি আছে, অনেক সময় কন্টামিনেশন থাকে। সিবিসি এবং ব্লাড কালচারটাও করাটা দরকার। আর আদার ইনভেস্টিগেশন ডিপেন্ডস অন অ্যাভেলেবিলিটি। এই বাচ্চাটা কিন্তু আমাকে অ্যাডমিশন দিতেই হবে, কাজেই অ্যাডমিশন যেখানে সম্ভব তুমি দেখো বা কাউকে রেফার করো, এটা কিন্তু এনশিওর করতে হবে অ্যাডমিশনটা। এবং এখানে আমি যেটা বলেছিলাম যে এমন জায়গাতেই পাঠাতে হবে, তুমি যদি নিজের অ্যাডমিশন না দাও, এমন জায়গাতে পাঠাতে হবে, এমন লোকের কাছে পাঠাতে হবে যিনি এটা ম্যানেজ করতে পারেন, সেরকম জায়গাতেই পাঠাতে হবে, সেরকম মানুষের কাছে পাঠাতে হবে। মেনিনগোকক্টেমিয়া or acute septic shock demands immediate infusion in addition. এটা একটা খেয়াল রাখতে হবে। আর আমি বলবো যে এই পাঠানোর ফার্স্ট ডোজ অফ অ্যান্টিবায়োটিকটা যদি দিয়ে যাওয়া যায় সেটা ভালো আর কি। Assess the child intravascular volume by means of blood pressure, heart rate, and capillary refill. Hypovolemia can compromise perfusion of the CNS. Aggressive rehydration with isonic fluid is indicated if signs of hypovolemia are present.
আর অনেক সময় আমরা বলি যে এলপি করার পরেই অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা বলি, আর যদি এলপি করতে না পারে তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে তাড়াতাড়ি করে পাঠায় দেওয়া উচিত। আর ইননিউনেট অ্যাম্পিসিলিন এবং একটা মানে অ্যামিক অ্যাসিড, আমরা একটা ড্রাগ অফ চয়েস বলি, কিংবা সুবোট্যাক্সিম এবং মানে অ্যামিক অ্যাসিড দেওয়া হয় আর কি। আর ফর চিলড্রেন ওল্ডার দেন 1 মান্থ, থার্ড জেন সেফালোস্পোরিন প্লাস ভ্যানকোমাইসিন ইজ রিকমেন্ডেড ফর ইনিশিয়াল থেরাপি। আর অ্যাসাইক্লোভির যদি তুমি যদি চিন্তা করো হার্ট বিটিং ইনফেকশন মনে করো, তাহলে সেখানে অ্যাসাইক্লোভির দেওয়া হয়। এবং এটা সাধারণত যদি দেওয়া হয়, যদি তুমি চিন্তা করো যে এটা হার্ট বিটিং হতে পারে, তার অ্যাসাইক্লোভির দিয়ে কিন্তু ড্রামাটিক রেসপন্স পাওয়া যায়। আদার মেজার্সের ভিতরে হচ্ছে কখনো কখনো অ্যান্টি কনভার্সন দিতে হবে, আর ইউভলিমিক স্ট্যাটাসটা রাখতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইউভলিমিক মানে কিন্তু হবে এটা যে এইসব পেশেন্টে কিন্তু সিআরস হতে হবে, মানে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রিয়েশন হয়। হ্যাঁ, অর্থাৎ এডিএইচটা বেশি হয়, তার ফলে হবে কি এদের বেশি করে কি পানি বডিতে জমে যাবে। সেজন্য আমরা সাধারণত বলি যে যখন আমরা ম্যানিঞ্জাইটিস ট্রিটমেন্ট করি, সাধারণত তার টোটাল যে ফ্লুইডটা দেওয়া হয়, সেই ফ্লুইডের ভলিউমটা আমরা ক্যালকুলেট করি যতটুকু, তার 25 to 30% আমরা কম দেই। এই 25 to 30% আমরা এটাকে আমরা বলি আর কি, কি কি বলবো, লিমিট করা করি আর কি। হ্যাঁ, হাইপারগ্লাইসেমিয়া হাইপোগ্লাইসেমিয়া এটা দুটোই অ্যাভয়েড করা উচিত, বিশেষ করে হাইপোগ্লাইসেমিয়া। আমি সবসময় বলি যে হাইপোগ্লাইসেমিয়া ইজ মোর ডেঞ্জারাস দেন হাইপারগ্লাইসেমিয়া, এটা খেয়াল রাখবা। কেননা এই হাইপোগ্লাইসেমিয়াতে যে তোমার ব্রেইনটা, যেহেতু বলি আমরা বলি যে ব্রেইন সেলগুলো কিন্তু সম্পূর্ণভাবে গ্লুকোজ ডিপেন্ডেন্ট, কাজে গ্লুকোজ যদি না পায় তাহলে কিন্তু ব্রেন সেল কিন্তু ডেথ হয়ে যাবে। কাজে সেখানে আমাকে ওকে গ্লুকোজ, হাইপারগ্লাইসেমিয়া বরং ভালো যে না তো সে না তো এনার্জির ভিতরে ডুবে থাকুক, তাও ভালো, বরং ইমার্জেন্সি একদম যাতে আহ, না পায় তাহলে কিন্তু ডেথ হয়ে যাবে। ইলেকট্রোলাইট শুড বি ক্লোজলি মনিটর, ওই যে বলেছি যে যেহেতু সিআরস হতে পারে, সিআরস হলে পারে কিন্তু ডাইলিউশনাল এফেক্ট হবে এবং তার ফলে কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। হুম, স্টিরয়েড থেরাপি সম্বন্ধে অনেক কথা আছে, যা স্টিরয়েড দিব কি দিব না, এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। অনেক সময় বলা হয় যে কিছু কিছু ক্ষেত্রে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার কেস যদি হয়, সেখানে স্টিরয়েড দিলে পারে ইট রিডিউসেস দ্য চান্সেস অফ হিয়ারিং লস। কিন্তু যেহেতু এখন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা আমাদের সম্ভাবনা খুব কম, তার কারণ হচ্ছে আমাদের বেশি আর কি আমরা 6 উইকস অফ এজ থেকে ভ্যাকসিন দিচ্ছি, এবং তখন থেকে কিন্তু বলবো যে 10 উইকস অফ এজ থেকে কিন্তু হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। কাজেই তারপর থেকে, তার আগে যদি হয় তখন হয়তো দেওয়া যেতে পারে, তার আগে পরে দেওয়ার কোনো মানে হয় না। আর নিউমোকক্কাল মেনিনজাইটিসে স্টিরয়েডের কোনো সেরকম রোল নাই। হুম, যদিও দেয়া তাহলে হচ্ছে বিফোর স্টার্টিং অ্যান্টিবায়োটিক সেটা দিতে হবে। ফার্দার কমপ্লিকেটিং রেকমেন্ডেশন দ্য স্টিরয়েড মে ডিক্রিজ অ্যান্টিবায়োটিক পেনিট্রেটিং থ্রু দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটা বলা হয়ে থাকে। কাজেই সেই জন্য স্টিরয়েডটা বরং আজকাল বলা হয় যে যতটা সম্ভব কম দেওয়া হবে। আর নিউবর্নে খুব আমরা বলি যে নট রিকমেন্ডেড বলা হয়ে থাকে আর কি স্টিরয়েড দেওয়ার। ব্রঙ্কিওলাইটিস, এটা তো পাশের ছবিটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের প্রফেসর এআরএম লুৎফুল কবির সাহেবের একটা বই। এবং এটা এটা বই না ঠিক, এটা আসলে আমাদের অ্যাজমা গাইড, একটা অ্যাজমা অ্যাসোসিয়েশন ব্রঙ্কিওলাইটিস এর গাইডলাইন। হ্যাঁ, এটার উপর বেস করেই সাধারণত আমরা এখন ব্রঙ্কিওলাইটিস ম্যানেজমেন্টটা বলে থাকি। ব্রঙ্কিওলাইটিস এর কেস হচ্ছে সাধারণত 6 মাসের নিচে বেশি দেখা যায়, তবে 1 বছর নিচেও দেখা যেতে পারে। আর এটা সাধারণত মেল বাচ্চাদের একটু বেশি হয়। আর এদের হচ্ছে যে সাফারিংটা বেশি, মর্টালিটিটা কম, এবং এখানে মিসম্যানেজমেন্টটা একটু বেশি হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইসব কেস গুলাকে মিসডায়াগনোস অ্যাজ এ নিউমোনিয়া হিসেবে ট্রিট করা হয়ে থাকে। হ্যাঁ, একটা জিনিস, কিছু যে জিনিস আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, যে সাধারণত একটা ব্লোটেড চেস্ট থাকবে এবং রেসপিরেটরটা বেশি থাকবে, চেস্ট ইনড্রাইং থাকবে, কিন্তু তোমার ভেসিকুলার বেস সাউন্ড থাকতে পারে, রং এক্সপ্রেশন থাকতে পারে, রংকাই থাকতে পারে। চেস্ট সেক্টরে দেখবে দেখা যাবে এটা হাইপার ট্রান্সফিউশন বা হাইপার ইনফ্লেটেড লাং ফিল পাওয়া যাবে, এবং সিপিসি তে কোনো চেঞ্জ পাওয়া যাবে না। সাধারণত বলা হয় যে দেখো এই আচ্ছা, এটা না আমি শিফট করে যাই, কেন মনে হচ্ছে যে
সময়ের কম হয়ে যাচ্ছে। সাধারণত ব্রঙ্কিওলাইটিসের পেশেন্ট রানি ডোজ ফলোড বাই রেসপিরেটরি ডিস্ট্রেস হবে এবং রংটাই পাওয়া যাবে। হ্যাঁ, এবং সাধারণত লেস দেন 2 ইয়ার্স চিলড্রেনটা আমরা পাবো। ফার্স্ট অ্যাটাক অফ উইজ ইন ফার্স্ট ইয়ার অফ লাইফ, তখন আমরা প্রথমে ব্রঙ্কোলাইটিসটা চিন্তা করি। বিশেষ করে যদি 2-3 দিনের একটা হিস্ট্রি পাই তাহলে তাই চিন্তা করতে হবে। রেসপিরেটরি ডিস্ট্রেস ইন এ child to less than 2 years of age with wheeze and chest showing hyperinflation and increased transparency, but no definitive evidence consolidation, always think of bronchiolitis. হুম। আর ব্রঙ্কিওলাইটিসের যদি প্যাথোলজিটা যাই, যে ব্রঙ্কিওলস গুলা তোমার ন্যারোইং হয়ে যায় বিকজ অফ ইনফ্লামেশন এবং মিউকাস যেটা সিক্রিশন হচ্ছে, এবং তার ফলে হচ্ছে কি যে ন্যারো এখান থেকে যখন এয়ারটা কম যাচ্ছে তখন রেসপিরেটরি এফোর্টটা বেড়ে যাচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেসটা হচ্ছে। আমি হয়তো অনেক সময় ইয়েও পেতে পারি, রংবায়ু পেতে পারি। হুম। আর সিমটমটা যা বলেছি যে তোমার রানী, এটা বলে দিয়েছি অলরেডি। সাধারণত ব্রঙ্কিওলাইটিসের সাইন যেগুলা বলি এটা সাধারণত নন টক্সিক থাকে। দেখবা যে এদিকে তোমার ন্যাজাল ফ্ল্যারিং আছে, ফাস্ট ব্রিদিং, হুইজিং আছে এবং ব্লোটেড চেস্ট আছে, কিন্তু আবার বাচ্চা হাসে। হ্যাঁ, তুমি যদি একটুখানি ওকে প্যাডেল করো তাহলে দেখবা যে সে হাসছে। তো ক্যাভিটেশন রংকায় কখনো পাওয়া যেতে পারে। আর ইম্পার্ট কনসিয়াস বা সাইনাস যদি থাকে তখন সেটা হচ্ছে খুব আর কি এক্সট্রিম পর্যায়ে, এবং সাধারণত সেটা হাইপক্সিমিয়ার জন্য হয়ে থাকে। হ্যাঁ, এই যে এইটা স্লাইডটা আমি দিয়েছি, বলে শিশুর হাসি, কাশি ও বুকে কাশি, বুকে বাসি, ব্রঙ্কিওলাইটিস, এটা আসলে এমার খান স্যার এইটা শব্দটা ব্যবহার করেছিলেন, সেজন্য আমি এই চিত্রটা দিয়েছি। আচ্ছা, ম্যানেজমেন্ট কিভাবে দেবো? এখানে অনলি সাপোর্টিভ থেরাপি আমরা বলে থাকি। এখানে অ্যান্টিবায়োটিক কোনো রোল নাই, এক্সেপ্ট মাইক্রোপ্লাজমা নিউমোনি দিয়ে কখনো কখনো কিন্তু ব্রঙ্কিওলাইটিস হতে পারে, এবং মাইক্রোপ্লাজমা নিউমোনি সাধারণত তোমার ম্যাক্রোলাইড গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক খুব ভালো কাজ করে। সেই ক্ষেত্রে এই মাইক্রোলাইড দিয়ে যদি আমি মনে করি যে ব্রঙ্কিওলাইটিস হচ্ছে, সেই ক্ষেত্রে আমি মাইক্রোলাইড গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক আমি দিতে পারি। এখন তুমি স্বাভাবিকভাবে তাহলে বলবা যে আমি তাহলে কিভাবে তাহলে ডিফারেন্সিয়েট করবো? ডিফারেন্সিয়েট ভেরি ডিফিকাল্ট। এটা আসলে কিছুটা প্র্যাকটিসের উপর নির্ভর করবে। প্লাস তুমি যদি দেখো যে কোনো সময় তুমি মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া কেস পাচ্ছ, তখন যদি একটা বাচ্চা, ছোট বাচ্চা এরকম পাও ওই সিজনটা, তখন তুমি মনে করবা যে এটা তাহলে এখন মাইক্রোপ্লাজমা এইটা হতে পারে। সাধারণত এটা একটা কিছুটা এপিডেমিক ফর্মে হয় আর কি। অক্সিজেন, সাধারণত আমরা যেটা বলি যে এইসব বাচ্চাকে অক্সিজেনটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং। যদি তুমি এসপিও2 যদি 90% বা তার নিচে পাও তাহলে পরে তুমি অক্সিজেনটা দিবা। ফর হাইপক্সিমিয়া অক্সিজেন নেজাল প্রং বা ফেস মাস্ক এটাই যথেষ্ট হয়ে থাকে। আর যদি না হয় তাহলে কখনো কোনো বাবল সিপ্যাপে তুমি দিতে পারো। হ্যাঁ, অ্যাড্রিনাল নেবুলাইজেশন 0.5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, ম্যাক্সিমাম 6 এটা দিয়ে ডিজলভ উইথ 6 মিলিলিটার অফ নর্মাল স্যালাইন দিয়ে এটা কখনো কখনো ভালো কাজ করে। আর যদি হাইপক্সিমিয়া যদি পারসিস্ট করে তাহলে পারে তুমি ধরো অক্সিজেন দিলা, তারপরে তোমার দেখছো যে হাইপক্সিমিয়া পারসিস্ট করছে, তারপরে তোমার কি বলে যে তার ওয়াটস অফ ব্রিদিং বেড়ে যাচ্ছে, তাহলে পরে তুমি কিন্তু তুমি একবার অ্যাড্রিনাল নেবুলাইজেশন করেছো, তারপর যদি দেখো বেড়ে যাচ্ছে তাহলে বেটার ইজ রেফার দিস চাইল্ড। হ্যাঁ, এটাই ভালো হবে। এটা এক সময় এই তোমার আচ্ছা, একটা ভালো কথাটা বলি যে আচ্ছা, এটা আগে একটু বলে রাখি যে নর্মাল 3% সোডিয়াম ক্লোরাইড দিয়ে এক সময় তোমার করা হতো, এই কি বলে নেবুলাইজেশন করা হতো এই তোমার এই ব্রঙ্কিওলাইটিস পেশেন্টদেরকে। কিন্তু আজকাল একটা মেটা অ্যানালিসিস একটা পাবলিশ হওয়ার পরে এটা বলা হয় যে এটা আসলে কোনো হেল্প করে না। আচ্ছা, ইউজ অফ পালস অক্সিমিটার, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা তো পালস অক্সিমিটার, কোভিড আমাদেরকে পালস অক্সিমিটার শিখিয়ে দিয়েছে এবং এটা খুব অ্যাভেলেবল করে দিয়েছে। এটা আমাদের কাছে কিন্তু একটা আমাদের চেম্বার একটা রাখার মতন একটা ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, এবং রাখাটা খুব দরকার। আমরা যখনই কোনো একটা হাইপক্সিমিয়ার পেশেন্ট দেখবো, সেটা অ্যাজমার জন্য হোক, ব্রঙ্কিওলাইটিসের জন্য হোক, নিউমোনিয়ার জন্য হোক, যে কোনো কারণেই হোক না কেন, তখন এই অক্সিমিটার দিয়ে একটু অক্সিজেন স্ট্যাটাসটা দেখে নিলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে। যদি তোমার 90% মতন হয় তাহলে পরে তাড়াতাড়ি করে অক্সিজেন দিতে হবে। আহ অনেক সময় অনেক বাবা বলেন, বাবা আমার পেরেন্টস বলেন যে আমার বাচ্চা আগে এরকম হয়েছে এবং যদি ব্রঙ্কোলাইটিস নেবুলাইজেশন করি তাহলে তাদের লাভ হয়, তাহলে পরে তুমি দিতে পারো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কোনো স্টিরয়েড দেওয়ার কোনো জাস্টিফিকেশন নাই।
এবং ওই যে সোডিয়াম ক্লোরাইডটা বললাম যে মেটা অ্যানালিসিসে দেখা গেছে যে এটা আসলে কোনো তেমন লাভ করে না, বরং অনেক সময় করে কি 3% সোডিয়াম ক্লোরাইড যেহেতু হাইপারটনিক, বরং আরো সিক্রিশন জমিয়ে ওটা, যেটা তোমার ইনফ্লামেশন সিক্রিশন হচ্ছে, আবার এটা তোমার এটা এক ধরনের ইনফ্লামেটরি স্টিমুলেশন বাই গিভিং হাইপারটনিক স্যালাইন দিয়ে, তার ফলে হচ্ছে যে আরো তোমার বাড়িয়ে দিতে পারে, ডিসচার্জ বাড়িয়ে দিতে পারে। অ্যাকিউট এপিগ্লটাইটিস, আমার সময়টা কতক্ষণ, কেউ কি শুনতে পাচ্ছ? স্যার আমার সময়টা কতক্ষণ? 9টা 15 থেকে শুরু হয়েছে, 1.5 ঘন্টা আর কি। 1.5 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ঠিকই টাইমে আছি। আর অ্যাকিউট এপিগ্লটাইটিস, এটা হচ্ছে যে এইটা কিন্তু একটা ইমার্জেন্সি একটা সিচুয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে যে এপিগ্লটিস তোমরা জানো যে একটা ফ্ল্যাপ অফ কার্টিলেজ দ্যাট সিটস ইন দ্য ব্যাক অফ দ্য থ্রোট, এবং এই এপিগ্লটিসটা করছে কি, এটা আমরা যখন সোয়ালো করছি তখন এয়ার ওয়েটাকে ক্লোজ করে দিচ্ছে, যাতে খাওয়াটা বা পানিটা আমার ইসোফেগাস দিয়ে চলে যেতে পারে। হুম। আর এটা যদি না করে তাহলে কিন্তু, যদি আমি এটা ফেল করে তাহলে তখন তখন কিন্তু তোমার হবে কি, আমার চোকিং এর যে এটা হয় সেটা। অনেক সময় ব্যাকটেরিয়াল হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি এরা এপিগ্লটিস কে এফেক্ট করতে পারে, এবং সেটা সোয়েলিং হবে, এবং তার ফলে এটা তোমার আবার এয়ারওয়েটাকে ব্লক করে দিতে পারে, এমনি এটাই সোয়েলিং হয়। তাহলে কি হবে, তখন সিরিয়াস সাইড ইফেক্ট, সিরিয়াস ডিফিকাল্টি হবে, যে ব্রিদিং ডিফিকাল্টি হবে এবং লাইফ সেটিং সিচুয়েশন হয়ে যেতে পারে। হুম। এটা সাধারণত চিলড্রেন বিলো 5 ইয়ার্স এজ গ্রুপে সাধারণত এই এপিগ্লটিসটা হতে পারে। হুম। এদের সাধারণত জ্বরটা কিন্তু থাকবে, কিন্তু জ্বরটা যে খুব বেশি তা নাও হতে পারে, মাঝারি বা মৃদু পর্যায়ের জ্বরটা হবে। সোর থ্রোট থাকতে পারে, ডিফিকাল্টি সোয়ালিং বলতে পারে, ডিফিকাল্ট মুভিং দ্য নেক ডাউনার্স হবে। সাধারণত এটা হচ্ছে কি যে এরা অনেকটা বলতে পারো যে ফিজিওলজিক্যাল মেকানিজমে আর কি, বাচ্চা যেহেতু বুঝতে পারে যে আমার ঘাটটা যদি আমি বাঁকা করি, যে সামনে যদি ফ্লেক্স করি, তাহলে আমার শ্বাসকষ্ট হচ্ছে, সেগুলো ইচ্ছা করেই তোমার গলাটা হাইপার এক্সটেন্ড করে রাখবে। হুম। এবং এক্সটেন্ড করে রাখলে, হাইপার এক্সটেন্ড করে রাখলেই অটোমেটিক কিছুটা এয়ার স্পেস পাবে বলে সে ওইভাবে রাখার চেষ্টা করে। হ্যাঁ, তুমি আবার উল্টো করে আবার ওই নেক রিজিটা আছে কিনা দেখার এভাবে চেষ্টা করবে না। হুম। There is typically no cough and the back of the mouth might look normal or slightly red. If the child is seen at this point, early start antibiotic observation could be started. Huh? However, difficulty breathing can develop rapidly and timely airway management is essential. এখানে একটা জিনিস বলে রাখি, যে এপিগ্লটাইটিস হলে পারে আমরা কিন্তু, আমরা বলি না যে থ্রোট এক্সামিনেশন ইজ এ মাস্ট ইন এ চিলড্রেন, এবং বলা যায় যে যদি থ্রোট এক্সামিন না করে তাহলে এক্সামিনেশন ইনকমপ্লিট। কিন্তু এপিগ্লটাইটিস একটা সিচুয়েশন যেখানে আমরা বলি থ্রোট এক্সামিন করবা না তোমরা। হ্যাঁ, যেটুকু একটু দেখতে পাচ্ছ, যেটুকু দেখতে পাচ্ছ এটুকু, আর বেশি না। আর টাং ডিপ্রেশন অবশ্যই নাম দিব না, বা বেশি বড় করে হাঁ করার কথাও বলা দরকার নেই। তোমার হিস্ট্রিটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন ডিজিজটা যত বাড়তে থাকবে, ফিভার এবং স্ট্রাইডর উইথ মার্ক রিট্রাকশন, ট্যাকিপনিয়া এবং লেবার ব্রিদিং এটা বাড়তে থাকবে। অ্যাংশাস, রেস্টলেস এবং টক্সিক অ্যাপিয়ারেন্স হবে, কেন ওই যে বাচ্চা যখন নিঃশ্বাস নিতে পারবে না, সে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে পারে, আরো রেস্টলেস হয়ে যাবে সে। হ্যাঁ, রিফিউজিং টু লাই ডাউন, এবং সাধারণত দেখবা যে এই হাত দুটা সামনে দিয়ে, কারণ ওই পিছনে টেনে থাকা, হাত দুটো সামনে দিয়ে নেকটা হাইপার এক্সটেন্ড করে সে থাকার চেষ্টা করবে। হ্যাঁ, মাফল ভয়েস আর অ্যাফোনিয়া থাকতে পারে, সিভিয়ার সোর থ্রোট, নর্মাল পোস্টিরিয়র ফ্যারিংস থাকতে পারে, আর ইন্টিরিয়র নেক পেইন এট দ্য লেভেল অফ হায়ার বোন, আর আনইমিউনাইজড আর ইনকমপ্লিট ইমিউনাইজড পেশেন্ট থাকতে পারে। আর এখানে এখন আমার যেটা মেইন হবে, যে এটা কিন্তু খুব ইমার্জেন্সি সিচুয়েশন বললাম। এখানে আমি তোমাকে বারবার বলবো, তুমি যদি এর বাচ্চাটা এয়ারওয়ে ম্যানেজমেন্ট সম্বন্ধে না জানো, প্লিজ এই বাচ্চাটাকে হ্যান্ডেল করতে যেও না। তুমি ফার্স্ট ডোজ অফ অ্যান্টিবায়োটিক দাও, এবং পরে আমি আসবো আর কিছু বলবো, এটা দিয়ে তাড়াতাড়ি করে পেশেন্টে পাঠিয়ে দাও যেখানে এয়ারওয়ে ম্যানেজমেন্টটা সহজে হতে পারে। এখন এয়ারওয়ে ম্যানেজমেন্টে কিছু কিছু জিনিস আবার আছে, যে জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, আবার এটাও আবার একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এই ইয়াং চাইল্ড ডু নট পারফর্ম ইনভেসিভ প্রসিডিওর। ধরো একটা যদি বাচ্চা, এই বাচ্চাটাকে তুমি যদি তখন ওই অবস্থায় যদি আবার আইভি চ্যানেল ঠিক করতে চাও বা ন্যাজোগেটিভ টিপ দিতে চাও,
তাহলে কিন্তু আবার এই তোমার ডিস্ট্রেস আরো বেড়ে যাবে, এবং এটা না করাই ভালো। বাচ্চা থেকে একদম যতটা কম সম্ভব তাকে হ্যান্ডেল করা, সেটা চেষ্টা করতে হবে। হুম যেমন ধরো, যদি তোমার তার জ্বর থাকে বেশি, তুমি ই দিবা, প্যারাসিটামল দিবা। প্রথম কথা হচ্ছে, প্রথম বডিটা স্পঞ্জিং করে জ্বর কমানোর চেষ্টা করো, সেটাই ভালো। আর না হলে বড় জ্বর, যে সাবসিডি দিয়ে জ্বর কমানোর চেষ্টা করো, তাছাড়া না, দরকার নাই। হুম আর এয়ারওয়ের জন্য তোমার যেটা হচ্ছে যে আম্বু ব্যাক ভালভ, যেটা ভেন্টিলেশন উইথ 100% অক্সিজেন, এটা যদি করতে পারো। আর যদি যদি দেখো যে তোমার 80% বা নিচে চলে যাচ্ছে, তাহলে এন্ডোটাকে ইনকিউবেশন করার কথা বলে। যদি বলছি, আমি বলছি ইফ কনফিডেন্ট। তাছাড়া কিন্তু এন্ডোটাকে ইনকিউবেট করতে যাও না, বরং পাঠিয়ে দাও। যদি না পারা যায়, অনেক সময় ট্যাকোস্টমি করে ফেলতে হয় এসব ক্ষেত্রে। হ্যাঁ, যদি আর একটা জিনিস বলছি, যে তুমি যদি একদম না পারো, তুমি জানো যে তুমি পারো না, কিন্তু দেখছো বাচ্চাটা মারা যেতে যাচ্ছে, এই যদি না করা যায়, সে সময় করে কি ক্রিকোথাইরোটমি করা যেতে পারে। এটা কিন্তু একটা লাইফ সেভিং মেজার হতে পারে। ক্রিকোথাইরোটমি হচ্ছে যে তোমার এই থাইরয়েড কার্ট্রিজের উপরে ঠিক একটা যে ছোট্ট জায়গা আছে, একটা দেখবা তোমার ছোট্ট একটা নচের মতন আছে, এইখানে যত বড় তোমার ক্যানুলা আছে, শত মোটা, যেটা ধরো 19 বা 17 বা 15 ক্যানুলা যদি হয়, সেই ক্যানুলা দিয়ে জাস্ট পাংচার করে এই ট্রকারটা বের করে নেবা, ক্যানুলাটা থেকে যাবে সেখানে। হ্যাঁ, এটা একটা লাইফ লাইফ সেভিং একটা মেজার হতে পারে। অনেক সময় বলা হয় যে যদি যে একটুখানি সাহসী আছে, তাকে বলা যায় যে তোমার ওই যে যেগুলো পয়েন্টেড তোমার ইয়ে আছে, স্ক্যালপেল ব্লেড আছে, সেই পয়েন্টেড ব্লেড দিয়ে জাস্ট ছোট্ট একটা ইনসিশন দিয়ে ওইখান দিয়ে একটা তোমার কি বলে এয়ারওয়ে টিউব ঢুকাই দেওয়া হবে। তোমরা অনেকে চিনো, প্রফেসর আজুল কাহারকে চিনো। ও একটা গল্প বলেছিল, ও তোমার দিনাজপুর মেডিকেল কলেজে পোস্টিং। তো দিনাজপুরে ওর চেম্বারে একটা পেশেন্ট এসেছিল, একটা গ্রাম থেকে একটা পেশেন্ট এসছে। তার আর কি গরুর মাংস খেতে যে চোকিং হয়ে গেছে। তো ওখানে লোকাল যে তোমার আর কি ট্র্যাডিশনাল ডক্টর ছিলেন, তিনি করেছেন কি, একটা ছোট কচি তোমার পেঁপের যে পাতার যে ছোট অংশটা, ডান্ডাটা যেটা, ওইটা ছোট একটা অংশ জাস্ট ক্রিকোথাইরোটমি করে ওইখানে ঢুকিয়ে দিয়েছেন উনি, ওই পেঁপের ওই এটা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এবং পেশেন্টটা কিন্তু সেভ হয়ে গেছে, বেঁচে গেছে, শুধুমাত্র ওই ম্যানুভারের জন্য। তবে আমি এতটা হিরোইজম করতে নিষেধ করছি, দরকার নাই। হুম কখনো কখনো দরকার পড়ে, কিন্তু এটা দরকার নাই। বরং অ্যাজ আর্লি এস পসিবল এই পেশেন্টকে পাঠিয়ে দাও যেখানে ব্যবস্থাটা আছে। আর বললাম যে যদি অক্সিজেন দাও, এটা পেশেন্ট যেই অবস্থা ভালো কমফোর্ট, যদি পেরেন্টস এর ল্যাপে ভালো থাকে সেখানে রাখো, যে সেখান থেকে কোথায় পাঠা দাও। এবং অ্যান্টিবায়োটিক শুরু করে দিবা। আর ওই এটা বলছি, অ্যান্টিবায়োটিক শুরু করবা, এটা কিন্তু একটু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দিবা। খুব, এটাও আর একটা ঠিক বলা যেতে পারে যে এমার্জেন্সি। এটা কিন্তু খুবটা কিন্তু আবার হচ্ছে এক ধরনের, আবার বলা যেতে পারে যে ফিজিওলজিক মেকানিজম, যার ফলে যে আমরা যেটা সিপ্যাপ এর যেটা করছি, বাবল সিপ্যাপ যেরকম করছি, সেরকম যে সাবগ্লটিক একটা অবস্ট্রাকশন করে দিয়ে নিচের এয়ারওয়ে প্রেশারটা বাড়ানো থাকছে, যার ফলে হচ্ছে কি, যে অ্যালভিওলাই গুলা একটু তোমার কি বলবো, যে ইনফ্লেটেড থাকছে, সেখানে তাহলে তোমার অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডটা ভালো হবে সেই ক্ষেত্রে। হ্যাঁ, সেই জন্য এটা, এই সাধারণত ক্রুপ যখন হয়, সাধারণত এটা হবে হচ্ছে যে ক্যারেক্টারাইজ বাই বার্কিং কফ, ওয়ার্সনেস এবং ইন্সপিরেটেড স্ট্রাইডার। এবং ফিজিশিয়ান মাস্ট নোট দ্যাট সিমটমস আর টিপিক্যালি মোর সিভিয়ার এট নাইট, এবং দাস প্রেজেন্টেশন মে নট বি ইমপ্রেসিভ ইন দ্য ডে টাইম। আর থেরাপি ইনক্লুডস হচ্ছে, ইনিশিয়াল স্টেপ হচ্ছে কিপ দ্য চাইল্ড পজিশন অফ কমফোর্ট, ইউজুয়ালি অন দ্য পেরেন্টস ল্যাপ, অ্যান্ড অ্যাটাচ এ পালস অক্সিমিটার। আর এইখানে আবার কিন্তু আবার গ্লুকোকর্টিকের একটা ভালো রোল আছে। হ্যাঁ, এটা তোমার যদি গ্লুকোকর্টিক দেওয়া হয়, তাহলে পরে খুব তাড়াতাড়ি এটা তোমার কি বলে, ওই ইডিমাটা কমাই দিবে, এবং তাতে তোমার এই ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ, এবং ডেক্সামেথাসোনের সাথে 0.6 মিলিগ্রাম পার কেজি এটা দেওয়া হয়ে থাকে। অনেক সময় নেবুলাইজ এপিনেফ্রিন দেওয়া যেতে পারে।
এবং এটা দিলে পরে খুব র্যাপিডলি তোমার ইমপ্রুভমেন্ট হয়ে থাকে সাধারণত। আর একটা টপিক আছে আমার, আছে নিয়ার ড্রাউনিং। এটা একটা, আমি বলবো যে যারা শহরে থাকে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট না হলেও যারা একটু রুরাল এরিয়াতে প্র্যাকটিস করে তাদের জন্য কিন্তু নিয়ার ড্রাউনটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ তোমরা অনেকে জানো হয়তো যে এই ড্রাউনিং দিয়ে কিন্তু আমাদের দেশের একটা বড় অংশ, চাইল্ডদের একটা বড় অংশ কিন্তু এই কি তোমার ড্রাউনিং এর জন্য হয়ে থাকে। এবং নিয়ার ড্রাউনিংটা হচ্ছে আমরা যখন কিছু করতে পারবো সেই অবস্থা। ড্রাউনিং তো যখন মারা গেল সেটা অন্যই কথা, কিন্তু আমরা যদি তাকে বাঁচাতে পারি তার জন্য এই নিয়ার ড্রাউনিং স্টেজে যদি আমরা পাই তাহলে হয়তো কখন চেষ্টা করতে পারবো। আচ্ছা, ডাব্লিউএইচও এটাকে ডিফাইন করেছে যে রেজাল্টিং ইন প্রাইমারি রেসপিরেটরি ইম্পায়ারমেন্ট ফ্রম সাবমার্শন ইমার্শন ইন লিকুইড মিডিয়াম। এবং এটা জানো যে এই ড্রাউনিং যে তুমি শুধু নদী বা পুকুরে হতে হবে তা না, অনেক সময় কিন্তু বাসা বাড়িতেও কিন্তু ড্রাউনিং হয়ে যায়। কিভাবে হয়, যে বাচ্চাদের যখন ধরো একটা গামলাতে গোসল দেওয়া হচ্ছে, বেশ একটা নিউবর্ন বা স্মল ইনফ্যান্ট, তখন ওই গামলার পানিটাতেই কিন্তু ডুবে যে তোমার ওই তুলতে তুলতেই তোমার এরকম হয়ে যেতে পারে। অনেক সময় বড় হয়তো ধরো একটা এই কন্টেনারের ভিতরে পানি আছে, বাচ্চা ঝুঁকে দেখতে যে ওই উল্টে নিচে ভিতরে পড়ে গেল, এবং তারপরে সে আর ওই কি বলে যে ডিগবাজিটা দিতে পারছে না, তারপরে মাথাটা নিচে এবং পাটা উপরে থেকে যাচ্ছে। এখানেও কিন্তু তোমার এই যে ড্রাউনিং হয়ে যেতে পারে। এবং সেটা কি হয়, কিরকম হবে, প্রথমে হচ্ছে যে ইভেন্টটা যদি বলি হয়, যখনই পানিতে ডুবে গেল তখন প্রথমে অ্যাসিম্পটোমেটিক থাকে। তারপরে হচ্ছে কি, যেহেতু সে পানির ভিতরে ডুবে গেছে, তার শরীর লাংসে তোমার এয়ার ঢুকছে না, তখন আমি প্রথমে হচ্ছে রেসপিরেটরি কম্প্রোমাইজ হচ্ছে। এবং কম্প্রোমাইজ হয়ে যাওয়ার পরে এরপর হবে অ্যাপনিক হয়ে যাবে, এবং অ্যাপনিকের অ্যাট ওয়ান স্টেজে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে। তো এই হাইপক্সিয়া যদি হয়, এটা ইরিভার্সিবল। যদি হাইপক্সিয়া টাইমের উপর ডিপেন্ড করে, এটা ইরিভার্সিবল নিউরোলজিক ইনজুরি হতে পারে, এবং সেটা 4 থেকে 10 মিনিটের ভিতরে সাধারণত হয়ে থাকে। এবং এই 4 থেকে 10 মিনিট হচ্ছে আমার আসল সময়, যে সময়ের ভিতরে আমার কিন্তু এই বাচ্চাগুলাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। ইনিশিয়াল যেটা স্ট্রাগলটা করে সেটা 20 থেকে 30 সেকেন্ড স্ট্রাগল করে, যখন আর কি চেষ্টা করে সে পানিটা বাদ দিয়ে এয়ারটা নেওয়ার জন্য। হ্যাঁ, এবং যখন সাবমার্শন হলো তখন এয়ারওয়ে বিলো দ্য সার্ফেস অফ ওয়াটার যখন চলে গেল, তখন তো সে পানি যখন খেয়ে ফেললো তখন কিন্তু পানিটা তখন এয়ারওয়েতে চলে গেল। হ্যাঁ, তারপরে ভলেন্টারি ব্রেথ হোল্ডিং হয়ে যাবে 16 সেকেন্ডের ম্যাক্সিমাম, তার ভিতরে ভলেন্টারি এয়ার হোল্ডিং ব্রেথ হোল্ডিং হয়ে যাবে। এরপরে ওয়াটার অ্যাসপিরেশন ট্রিগারিং কফ রিফ্লেক্স অ্যান্ড ল্যারিঙ্গোস্প্যাজম, এটা শুরু হবে, এবং রেসপিরেটরি ইম্পেয়ারমেন্ট লিডস টু হাইপক্সিয়া, হাইপারকার্বিয়া আর অ্যাসিডোসিস। এর পরবর্তীতে মানে 1 মিনিটের পর থেকে এটা ডেভেলপ করা শুরু করবে। আর্টিরিয়াল কার্বন অক্সিজেন টেনশন ডিক্রিজ, ল্যারিঙ্গোস্পাজম কমে যাবে, কিন্তু পানি কিন্তু তখন অ্যাসপিরেশন শুরু হয়ে যাবে। Cerebral hypoxemia leads to loss of consciousness and apnea, and cardiac deterioration and bradycardia and hypotension. Secondary hypoxemia leads to cardiac arrest. সাধারণত বলে যে যদি সাবমার্শন টাইম যদি লেস দেন 5 মিনিটস হয়, তাহলে 91% চান্স অফ মাইল্ড অর নো নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট এইসব বাচ্চার হবে। 5 to 25 মিনিটস হলে 90% রিস্ক অফ ডেথ অ্যান্ড পুয়ার আউটকাম হবে। এবং সাধারণত আমাদের যেটা বলতে হচ্ছে যে আমাদের 5 মিনিটের ভিতরে রিসার্চের চেষ্টা করতে হবে। রিসার্চের 10 মিনিটের মতন, লেস দেন 10 মিনিটের ভিতরে যদি আমি রিসার্চেশন করতে ভিতরে চান আর কি বাচ্চাদের রিকভার করা যেতে পারে, তাহলে 80% চান্স অফ মাইল্ড অর নো নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট হবে। 11 থেকে 25 মিনিটের রিসার্চ টাইম যদি লেগে যায়, তাহলে 68% রিস্ক অফ ডেথ অ্যান্ড পুয়ার আউটকাম। আর মোর দেন 25 হলে পারে 100% রিস্ক অফ সিভিয়ার নিউরোলজিক ইম্পেয়ারমেন্ট অর ডেথ হবে কিন্তু এইসব বাচ্চার। কাজে আমাকে তাহলে প্রথম কথা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, 5 মিনিটের আগেই আমাকে চেষ্টা করতে হবে, তার উদ্ধারের চেষ্টা করতে হবে। আর উইদিন 10 মিনিটস এর ভিতর রিসার্চেশনটা করে যাতে বাচ্চাকে আমি রিভার্স করতে পারি সেই চেষ্টা আমাকে করতে হবে। এখন এখানে কিন্তু একটা বড় জিনিস হচ্ছে যে ধরো বাকেটের ভিতর বা তোমার কন্টেনারের ভিতর যদি ইমার্শন হয়, সেখানে কিন্তু তোমার তাড়াতাড়ি বা ঝাঁপিয়ে পড়ে তুমি তাকে উদ্ধার করতে পারছো, সেটা কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু যদি পানিতে পড়ে বা পুকুরে পড়ে বা নদীতে পড়ে, সেখানে কিন্তু
তুমি যদি একমাত্র মানুষ হও, তাহলে পারে তোমাকে কিন্তু একটি চিন্তা করতে হবে যে তুমি তাকে উদ্ধার করতে পারবা কি পারবা না। হুম। তুমি যদি যদি সাঁতার না জানো, এখন যদি একটা অনেক গভীর একটা পুকুর অথবা নদীতে যদি হয় ঘটনা, তাহলে কিন্তু সেখানে যদি তুমি ঝাঁপিয়ে পড়ো, তাহলে পরে কিন্তু আমি বলবো যে এটা কিন্তু ঠিক আর কি বুদ্ধিমানের কাজ হবে না কিন্তু। হ্যাঁ, কেননা তুমি জানো যে এই উদ্ধার করার কিছু কিছু টেকনিক আছে, কিন্তু সেই টেকনিক গুলো না জানলে পারে কিন্তু উদ্ধার করতে নিজেই কিন্তু একটা রিস্কের ভিতর পড়ে যাবে, এবং তখন দুজনেরই কিন্তু প্রাণহানির সম্ভাবনা থেকে যাবে। হ্যাঁ, তো সেই জন্য করতে হবে, চিন্তা করতে হবে কি, প্রথমে আমরা বলি যে তুমি যদি মনে করো যে পারবা না তোমার কাছে, তাহলে আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকো এবং আগায় যাও। হ্যাঁ, এবং যতটা সম্ভব তোমাকে তোমাকে তোমার নিজের সেফটি রেখে তোমাকে চেষ্টা করতে হবে আর কি সেই ড্রাউনিং চাইল্ড বা পার্সনকে চেষ্টা করতে আর কি টেনে তোলার জন্য। এবং যখন তুমি টেনে তুলতে পারলা, তখন প্রথমে নোজ ও মাউথটা ক্লিন করতে হবে, এবং ব্রিদিং, এবং আমি বলবো যে চিত হয়ে না, একদিক কাত করে শোয়াতে হবে, কাত করে বা উপরে শোয়াতে হবে, এবং দিয়ে ব্রিদিং এবং পালসটা আছে কিনা ভালো দেখতে হবে। যদি ব্রিদিংটা না থাকে, তখন তাহলে তো করতে হবে কি, তখন মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়ার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আবার তো তোমাকে সোজা করতে হবে, চিৎ করতে হবে। অ্যান্ড ইট শুড বি কন্টিনিউড এভরি 5 to 6 সেকেন্ডস ইন্টারভাল। এটা চালাতে হবে। যদিও তোমার ধরো আহ কি বলে যে ব্রিদিংটা শুরু না হয়, তবুও কিন্তু আহ, আবার যদি ধরো আহ, কিছুক্ষণ দেওয়ার পর যদি তোমার ব্রিদিং শুরু হয়, তাহলে সিপিআর কিন্তু শুরু করতে হবে, অ্যাজ ওয়েল মানে বোথ চেস্ট কম্প্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ তোমার মাউথ টু মাউথ দুটাই দিতে হবে আর কি। হ্যাঁ, এবং চেস্টটা বলা হয় 30 আর কি মিনিটে 30 বার করে তোমার করতে হবে। হ্যাঁ, আর এই যে 30 বার দিবা, এটাকে বলা হয় যে প্রথমে 30 বার তুমি দিয়ে দিলা, তারপরে আবার মাউথ মাউথ কয়েকবার দাও, তারপরে আবার 30 বার দিবা, এরকম করে দিবা। আবার অনেক সময় কিন্তু আমরা যেটা আগে পড়েছিলাম যে এভরি 4, তারপরে তোমার হচ্ছে একবার করে মাউথ ব্রিদিং দিবা। সেটা একটু পরে করবা, ইনিশিয়ালি আমাকে আর কি ওর রেসপিরেশনটাকে তোমার এনশিওর করতে হবে। আফটার স্টার্টিং ব্রিদিং, পেশেন্ট মে কফ এবং ভমিট। এই ভমিট করলে পারে এটা বরং আমার কাছে মনে হয় যে অনেক একটা ভালো সাইন, বা কাশি দিলে পারে একটা ভালো সাইন। আর when the victim starts to vomit, place him on a lateral position। আর এই সময় তখন তার সব কাপড় আর কি ভেজা কাপড় চোপড় সরে গরম কাপড় দিয়ে তাকে বা শুকনো কাপড় দিয়ে ঢেকে দিবা, যাতে তার আবার যে হাইপোথার্মিয়াটা যাতে না হয়। আর যদি অক্সিজেন পাওয়া যায় তাহলে অক্সিজেনটা দিতে হবে, এবং অ্যাজ আর্লি এস পসিবল হাসপাতালে নিয়ে যেতে হবে। সোয়ালোড ফরেন বডি আর চোকিং, এ একটা জিনিস, উম, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা বলা যেতে পারে যে একটা ইমার্জেন্সি, যেটা সকলের নিজের নিজের জানা উচিত একটা নিজের ফ্যামিলির জন্য। আমি আমার একজন সিনিয়র কলিগ, আর একজন সিনিয়র আত্মীয় আত্মীয় কোনো একটা ঈদের সময়, কুরবান ঈদের সময়, উনি জাস্ট এই ঈদের দিনই আর কি কোরবানির মাংস খেতে খেতে যে লাঞ্চের সময় চোখ হয়েছেন, এবং চোখ হয়ে কেউ কিছু করতে পারেন, ওখানে মারা গেছেন উনি। এরকম এরকম আমি একটা ঘটনা জানি আর কি, একদম সত্য ঘটনা। কিন্তু সেখানে যদি কেউ, ওই যে আমি বলেছিলাম পিকো থাইরয়েডাইটমি, এটা যদি কেউ করতো, তাহলে পারে কিন্তু উনি বেঁচে যেতে পারতেন সেদিন সেই সময়। হ্যাঁ, আল্লাহ অবশ্য সে তো সৃষ্টিকর্তা যদি আর কি সুযোগ দিতেন। এটা হচ্ছে যে when a child is choking, their airway is partly or completely blocked, meaning that they may be able to breathe properly. They might be able to clear it by coughing, but if they can't, you will have to help him straight away. কিছু সাইন দেখতে হবে যে ডিফিকাল্টি ব্রিদিং, স্পিকিং অর কফিং আছে কিনা, রেড পাফি ফেস আছে কিনা, সাইন্স অফ ডিস্ট্রেস এন্ড দে মে পয়েন্ট টু দ্যাট থ্রোট এন্ড গ্রাস্প দ্য নেক। কিভাবে করা যেতে পারে? প্রথমে যেটা হচ্ছে যে তুমি যে তোমার কি চোকিং হয়েছে কে বলে মনে হচ্ছে, সে জাস্ট ইশারায় দেখাই দিবে। হ্যাঁ, তারপরে করতে হবে কি, যদি তুমি দেখো যে সে শ্বাস নিতে পারছে, কথা বলতে পারছে, কাশি দিচ্ছে, তাহলে মানে সে কিন্তু এটা নিজেই এটা বের করতে পারবে, এবং তাকে বলবে তুমি কাশি দেওয়ার চেষ্টা করো এবং বের করে ফেলার চেষ্টা করো হ্যাঁ, কিন্তু যদি সে বের করতে না পারে এবং
কফ বা কোনো নয়েজ করছেন তখন, তাহলে তখন তোমার স্টেট চিন্তা করতে হবে, হেল্প লাগবে। হেল্পটা কয়েকটা ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে যে আহ, এই যে ছবিটা দেখানো হয়েছে, যে তোমার তোমার হাতটা, একটা বাম হাতটা যেটা তোমার মোর বলবো যে ডমিনেন্ট হাত, সেটা দিয়ে তার বুকের নিচে হাত দিয়ে তাকে একটুখানি কি কি বলবো যে সুপাইন বা রুকুর পজিশনে যাওয়ার জন্য, যে তখন পিঠের উপর তুমি জোরে যে থাপ্পড় দিবা, হ্যাঁ, 5টা স্ল্যাপ দিতে বলে। হুম। যাতে ওই যে তুমি যে জোরে যে স্ল্যাপটা দিচ্ছ তার ফলে যে একটা কি বলবো যে চেস্ট ক্যাভিটির উপর যে চাপ পড়ছে, তাতে যে এয়ারটা প্রেসার দিয়ে ওই ব্লকটাকে হয়তো রিলিজ করতে পারে। আরেকটা মেথড আছে, হচ্ছে এটাকে হেমলেক এই বলে, ম্যানুভার বলে। এটা হচ্ছে তুমি পিছনে দাঁড়িয়ে, এই যে দেখছো যে তোমার একটা আরেকটা হাতের উপর দিয়ে ওর ঠিক আম্বিলিকাস বা জিফিস টানার নিচে হাতটা দিয়ে তুমি করবা কি, তোমার এবং তোমার পিঠ থাকবে, তোমার ওর পিঠে, তোমার তোমার বুক থাকবে ওর পিঠের সাথে। তারপরে করবা কি, হঠাৎ করে তোমার এই হাত দুটা তোমার তোমার বুকের দিকে চাপ দিবা বা পেটের দিকে চাপ দিবা, আর তুমি বুক দিয়ে ওকে চাপ দিবা, হ্যাঁ, তোমার ওর পিঠে চাপ দিবা। তাহলে ও হচ্ছে একটু বেন্ড হয়ে যাচ্ছে, আর তুমি এদিকে পেটে জোরে খুব চাপ দিচ্ছ, হ্যাঁ। তাহলে হবে কি, তুমি যখন পেটে জোরে চাপ দিচ্ছ, অটোমেটিক্যালি তখন এটা আবার ডায়াফ্রামের উপর চাপ পড়বে, তাহলে পরে এয়ার যে লাংসটাকে চাপ দিবে, এবং লাংস চাপ দিলে যখন ওই যে পাম্পের মতন করে, তখন ওই যে তোমার কি বলে অবস্ট্রাকশন, সেই অবস্ট্রাকশন রিলিজ হতে সাহায্য করবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেকানিজম। আর কখনো হাত দিয়ে ওটা বের করার চেষ্টা করবা না। হুম। আর যদি দেখো যে আনরেসপন্সিভ, তাহলে পরে তাড়াতাড়ি করে ওই সিপিআর দেওয়ার চেষ্টা করতে হবে। হুম। ঠিক আছে, এখানে থাকলো আমার শেষ। এখন বলো, প্রশ্ন করো, কিছু প্রশ্ন করো। সাইড প্যানেল আমি কাউকে দেখতে পাচ্ছি না। সাইড স্যার প্যানেলটা, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার হচ্ছে যে নেট ড্রাউনিং স্যার, নেট ড্রাউনিং এ স্ট্রেসফুল কন্ডিশন, এখানে স্যার মানে হাইপার গ্লাইসেমিয়া হওয়ার কথা, কিন্তু আমি দু একটা রুগী রিপোর্ট করাইছিলাম স্যার ইনডোরে, দেখি যে হাইপোগ্লাইসেমিয়া পাওয়া যায়। মানে এখানে হ্যাঁ, আসলে হাইপোগ্লাইসেমিয়া কিন্তু নিয়ার ড্রাউনিং সিচুয়েশনে হাইপোগ্লাইসেমিয়াটা বেশি হবে। হ্যাঁ, আর হাইপারগ্লাইসেমিয়া আসলে এখানে না ইনিশিয়াল পিরিয়ডে কিন্তু এগুলো কিছুই না হতে পারে। নিয়ার ড্রাউনিং এ তো তোমার আসলে হচ্ছে যে কতক্ষণ আগে খেলো, এবং সে যদি হঠাৎ করে তোমার, এটা আমি বাচ্চাদের ক্ষেত্রে বেশি বলবো, আমি অ্যাডাল্টের ক্ষেত্রে আসলে বলতে পারবো না। যে অ্যাডাল্ট বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে কি যে ও তো খেলাধুলা করছে, খেলাধুলা করতে করতে সে পানির ভিতরে পড়ে গেছে, বা গোসল করাতে যাচ্ছেন, সেখানে তার এই অবস্থা হয়েছে। এখানে হাইপো বা হাইপারগ্লাইসেমিয়া আমি অতটা চিন্তাও করবো না। হ্যাঁ, হাইপক্সিমিয়াটাই হচ্ছে আমার মেইন জিনিস, এখানে উপাদান এখানে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু বলবা? তুমি অ্যাডাল্টে যদি বলো, আমি এটাকে বলতে পারবো না, কেন আমার অ্যাডাল্ট এক্সপিরিয়েন্স নাই কিন্তু, হ্যাঁ। জি স্যার। কেন অ্যাডাল্টে হয়তো সেটা অন্যরকম ব্যাপার হতে থাকতে পারে। আর কেউ বলবা কিছু, প্লিজ? ঠিক আছে, নাই কেউ নাকি? আমি তাহলে স্লাইড শেয়ারটা বন্ধ করি, হ্যাঁ। আর কেউ, আর কিছু বলবা? স্যার আর একটা কোশ্চেন ছিল আমার স্যার। স্যার বলো বলো, চিলড্রেনের প্লিজ বলো। ক্ষেত্রে যদি স্যার অ্যান্টিবায়োটিক আগে পেয়ে যায় মেনিনজাইটিস এর ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিক ম্যানেজেবল। পাওয়ার পরে আমি ডেক্সামেথাসোন দিব কি দিব না স্যার এই ক্ষেত্রে? ওই যে একটা বলেছিলাম বোধহয়, আমি বলিনি নাকি, ওটা লেখা ছিল ওখানে, যে যদি সাধারণত বলা হয় যে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে ডেক্সামেথাসোন দিতে হবে, কেননা ওটা ডেক্সামেথাসোনের কাজটা হচ্ছে মেমব্রেন স্ট্যাবিলাইজেশন করা। হ্যাঁ, এখন সেই জি জন্য ওটা আগে দিতে পারে, কিন্তু আবার মুশকিল হচ্ছে, আবার উল্টো কথাও বলে, যে যদি মেমব্রেন স্ট্যাবিলাইজেশন করো, তাহলে আবার ব্লাড ব্রেন ব্যারিয়ার
ক্রস করাটা কিন্তু অ্যান্টিবায়োটিকের জন্য কষ্টকর হয়ে যাবে, এবং সেজন্য বলে আজকাল বেশি বলে যে অ্যাভয়েড করাই ভালো। খুব লিমিটেড কিছু সিচুয়েশন যেখানে তোমার মেনিনজাইটিসে অ্যান্টিবায়োটিক ডেক্সামেথসন দিতে বলে, খুব খুব লিমিটেড, খুব লিমিটেড। জি স্যার। স্যার ওই যে ব্রঙ্কিওলাইটিস বলছেন স্যার, যেখানে ওখানে বল, স্যার ওরা শুধু রানিং নোজ নিয়ে আসবে, ফিভার থাকবে না আর কি, এরকম তো থাকতে স্যার পারে, অনেক সময় খুব রোগী। কম, খুব কম, খুব কম থাকবে, হ্যাঁ, খুব কম থাকবে। ওই যে বললাম যে মাইক্রোপ্লাজমা থাকে, তাহলে আবার একটু ফিভার বেশি থাকতে তাহলে পারে। ফিভার থাকতে পারে, হ্যাঁ। তো ও স্যার সবসময় অনেক রুগী আসে ছোট বাচ্চারা, যেটা ওই এরকম রানিং নোজ, রেসপিরেটরি ডিস্ট্রেস, তাহলে কি সেটা এরকমই ব্রঙ্কিওলাইটিস আমরা সাসপেক্ট করতে পারি? ব্রঙ্কিওলাইটিস চিন্তা করতে পারো তুমি। আবার তো আপার সেই ক্ষেত্রে আমরা, রেসপিরেটর, আপার হ্যাঁ, রেসপিরেটর বাদ দিও না। আপার রেসপিরেটর যদি তোমার ধরো রেসপিরেটরি তোমার লাংসে কিছু ফাইন্ডিং পাও তখনই শুধু চিন্তা করো। তাছাড়া কিন্তু আপার রেসপিরেটর ইনফেকশন, যেমন ধরো এমনিতে আপার রেসপিরেটরি একটা তোমার রানি নোজ থাকলে পারে, নাজাল স্টাফিনেস থাকলে সেখানেও তো তোমার একটু ইয়ে হবে, অসুবিধা হবে, তাই না, ডিস্ট্রেস থাকতে পারে। হুম। যত বাচ্চা ছোট হবে, বাচ্চারা তো হচ্ছে অব্লিগেটরি নোজ ব্রিদার, ওর যে নাক বন্ধ থাকে তাহলে সে নাক নিঃশ্বাস নেওয়ার ডিস্ট্রেস শো করবে, সে আর কি একটু অনেক কি বলবো যে খ্যান খ্যান করবে, খেতে চাইবে না, খাবে না, হ্যাঁ, এরকম করবে। এই ক্ষেত্রে স্যার চেম্বারে তো শুধু ওখানে কি দিবে, অক্সিজেন চেম্বারে তো ওরকম থাকে না, তাইলে এখন স্যার ওই ওই যে যেমন। তুমি যদি তোমার কাছে সবকিছু কেস তুমি চেম্বারে ম্যানেজ করতে পারবে না, তাই না? তোমার কাছে যদি মনে, তোমাকে আমি বললাম যে একটা জিনিস করো, যদি তোমার পালস অক্সিমিটার থাকে, আমি যেটা বললাম যে আপার রেসপিরেটরি ইনফেকশনের বাচ্চা, তার পালস অক্সিমিটার দেখবা যে তোমার স্যাচুরেশন ভালোই থাকবে, তার, হ্যাঁ, খারাপ থাকবে না তার। কাজেই ওইখানে তোমার কিছু দরকার নাই। কিন্তু যদি ধরো তোমার ব্রঙ্কিওলাইটিস পেশেন্ট পেয়েছো, কিংবা ধরো হ্যাঁ নিউমোনিয়া সার্জারি। পেশেন্ট পেয়েছো, তার যদি তোমার পালস আমজেদ। অক্সিমিটার কম আছে, একটা একটু সাউন্ড অফ করে নাও প্লিজ, তাহলে পরে দেখবা তখন সেই পেশেন্টকে কিন্তু তখন তুমি তাড়াতাড়ি ম্যানেজমেন্ট দিতে হবে, সেটা তোমার চেম্বারে তো বাইরে। তোমার যদি অক্সিজেন দেওয়ার না থাকে, সক্ষমতা না থাকে, তাহলে তুমি তাড়াতাড়ি তোমাকে রেফার করতে হবে অন্য জায়গায় যেখানে অক্সিজেনের সাপ্লাইটা আছে, তাই না? এবং ওই জন্যই বলি যে তুমি যখন কোথাও প্র্যাকটিস করছো, তোমাকে চিন্তা করতে হবে তোমার এইসব জিনিসটা কোথায় আছে, সেই জায়গাগুলোকে তোমার আর কি অ্যাভেল করতে হবে, সার্ভিস গুলো অ্যাভেল করতে হবে। আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার, ব্রঙ্কোলাইটিস তো সাধারণত একুট ব্রঙ্কোলাইটিস বলে স্যার। তাহলে এটা তো মানে বারবার হওয়ার কথা না। তো অনেক বাচ্চা যে বারবার একদম জ্বর কাশি, বা অনেক মানে জ্বর কাশি কাশি সর্দি কাশি নারী নুজ নিয়ে আসে সবসময়। বারবার তুমি আসতেছে স্যার। তখন কি মানে রিকারেন্ট ব্রঙ্কোলাইটিস এরকম তো টার্ম আছে স্যার? রিকারেন্ট মানে ব্রঙ্কিওলাইটিস হতে পারে, হতে পারে বিভিন্ন কারণ। তোমার এটিওলজি তো কয়েকটা আছে, অনেকগুলাই তো জি এটিওলজি, শুধুমাত্র যে রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস এই ক্ষেত্রে স্যার সেটা তো না। ট্রিটমেন্ট কি দেবো, ট্রিটমেন্ট কি হবে এদের বারবার, মানে ওই সবসময় তো রানী সবগুলাই, নুজ এরকম থাকে? সবগুলাই একই জিনিস, তোমার বারবার ওই মাকে বুঝিয়ে দিতে হবে মায়ে। এই জন্য যেমন ধরো এখনকার অবস্থা, এখন যে এরকম আমাদের এনভায়রনমেন্টটা চলছে ঢাকায়, এই বারবারই তোমার আপার রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে, কারোর ব্রঙ্কিওলাইটিস হচ্ছে, তাই না, এই সময়টাতে। আবার কারোর আবার দেখা যাচ্ছে যে লোয়ার রেসপিরেটরি ইনফেকশনও হয়ে যাচ্ছে, হ্যাঁ। এখন এক একটা যেটা তোমাকে দেখতে হবে কেমন কোনটা। যদি আপার রেসপিরেটরি প্রবলেম হয় তাহলে তো আমি কিছুই দিব না, শুধু বুঝানোর চেষ্টা করব, নাকটা খোলা রাখার চেষ্টা করব, তাহলে হয়ে যাবে। আর যদি ব্রঙ্কিওলাইটিস হয়, তোমাকে যদি মনে হয় যে তার রংকাই আছে, তার তোমার ফিচার্স অফ রিট্রাকশন আছে, হ্যাঁ, আর কি ইন্টারকস্টাল রেসেশন আছে বা সাবকস্টাল রেসেশন আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে সিভিয়ারিটি দেখতে হবে। বাচ্চাকে যদি দেখো যে রেসেশন আছে কিন্তু বাচ্চা খেলাধুলা করছে, খুশি আছে, মা বলছেন খেতেও পারছে অল্প অল্প করে, তাহলে পরে তখন তুমি মাকে কাউন্সিলিং করবা শুধুমাত্র, হ্যাঁ। আর তুমি যদি দেখছো যে তোমার স্যাচুরেশন 95%, তাহলে কিন্তু আর কিছু করার দরকার নেই তোমার। কিন্তু যদি নেবুলাইজ স্যাচুরেশন এগুলো করতে হবে ইম্পর্টেন্ট এই ফ্যাক্টর, সময় সব, স্যাচুরেশনটা যদি একটু কম হয় তাহলে কিন্তু তোমাকে সেই ক্ষেত্রে তাহলে কিন্তু দিতে হবে। অবশ্যই ইন্টারভেন করতে হবে। স্যার, এই ক্ষেত্রে মানে অ্যাজমা মনে করবো কিনা, বা মন্টিলুকাস্ট, এগুলি হচ্ছে না, মানে মন্টি লুকাসের অনেকদিন কোনো ধরে। রোল নাই, মন্টি লুকাসের কোনো রোল নাই, প্লিজ এটা একদমই বাদ দাও, এটা এত বেশি ব্যবহার স্যার হচ্ছে। নেবুলাইজ করা এগুলো কি বরং এখন কখন দিচ্ছে নেবুলাইজেশন করে, ওই নেবুলাইজেশন? যে তোমাকে একটা কথা বলেছিলাম যে আহ, যদি পেরেন্টসরা বলেন যে অন্য অন্য সময় নেবুলাইজ করলে বাচ্চা ভালো থাকে, কিংবা তুমি যদি একবার নেবুলাইজেশন করো, হ্যাঁ, যদি ধরো প্রথমবার তুমি ব্রঙ্কিওলাইটিস করে ছেড়ে দিলাম, তারপর কিছুদিন পর আবার একবার আসলে আবার ওই রকম অবস্থা, তখন তুমি বললো যে মা বাবা একটু নেবুলাইজেশন করান তো দেখি। নেবুলাইজেশন করাই যদি দেখো যে সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হয়,
তাহলে পরে তুমি তার নেবুলাইজেশন কন্টিনিউ করতে পারো, কোনো অসুবিধা নেই। যে নেবুলার স্যার স্যালবুটামল দিলে। স্যার এই অনেক সময় স্যার ওই যে একটা টার্ম ব্যবহার করা হয় হুইজি চাইল্ড বা হ্যাপি হুইজার, এই ক্ষেত্রে কি স্যার ওই নেবুলাইজ এটাই? এই শব্দগুলা আমরা ব্যবহার করেছি, এমার খান স্যার ব্যবহার করেছেন, এখন আর নাই ওরকম কথা। হ্যাঁ, ওই হ্যাপি হুইজার বলাটাই হচ্ছে তোমার ওই যে যারা ব্রঙ্কিওলাইসিস পেশেন্ট যে বললাম না স্যার, এমার খান স্যার বলতেন যে হাসি বাসি কাশি, হ্যাঁ, এই কম্বিনেশনটা, যে হাসি হাসবে, বাসি মাথার বুকে বাঁধবে আর কাশি দিতে থাকবে এই বাচ্চাগুলা। হম কিন্তু স্যার অনেক ক্ষেত্রে পাই যে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার যারা শিশু বিশেষজ্ঞ তারা আবার ওই যে মন্টু লুকা ছোট বাচ্চা অনেকদিন দিচ্ছে, ওই এটা কি যে মানে বললাম, তুমি 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 লিটারেচারকে ফলো করবা, আমাকে ফলো করবা না, বা সিনার কাকে ফলো করবা না। হ্যাঁ, সবসময় লিটারেচার, কারণ আমি আমাদের দেশে তো একটা রিসার্টিফিকেশনের কোনো নাই, সিস্টেম নাই। বাইরের দেশে আছে, এভরি 5 ইয়ার্স অল তোমার বলে ফিজিশিয়ানস, তাদের রিসার্টিফিকেশন করতে হবে এবং রেগুলার একটা পরীক্ষা দিয়ে রিসার্টিফিকেশন করতে হয়, বুঝলা? জি স্যার। তো আমাদের দেশে সেই সিস্টেম নাই। তো আমি যা ওই 5th ইয়ারে শিখেছি তাই দিয়েই জীবন ভরা চলতে চাই, তা তো হবে না আসলে। হ্যাঁ, অনেক তো জি পরিবর্তন স্যার, জি আছে। স্যার। থ্যাংক ইউ স্যার, অনেক কিছু শিখলাম স্যার। না না, থ্যাংক ইউ। আসলে এতটুকু সময়ের থ্যাংক ভিতরে ইউ। এত কিছু আর মাথায় ঢোকানো যায় না। আমি বরং একটু আশ্চর্য তোমরা এতক্ষণ আছো কেমন করে। না স্যার, ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ, ভালো থাকো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো।